হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের 21 নম্বর ব্যাচের 6 নম্বর ক্লাস। আমরা ম্যানেজিং সেলসের সবকিছু যতগুলো টুলস আছে কুইক বুকসে সেগুলো শেষ করলাম। প্রত্যেকটা টুলসের কাজ কিভাবে, কোনটা দিয়ে কিভাবে করে সেটা আগে আমরা শেষ করলাম। এবার যাচ্ছি ম্যানেজিং বিলস চ্যাপ্টারে। ম্যানেজিং বিলসে পার্সেস রিলেটেড যে বিষয়গুলো সেগুলো জড়িত, তা আমরা একে একে ধাপে ধাপে সবকিছুই করব, আগে করে নিব, তারপরে আমরা পরবর্তী স্টেপে যে আরো প্র্যাকটিসে যাব। ঠিক আছে, এখন আমরা শুরু করব ম্যানেজিং বিলস চ্যাপ্টারের পার্সেস অর্ডার দিয়ে। আমরা পার্সেস অর্ডারে যাব। পার্সেস অর্ডার আগে ছিল কিন্তু সেলস আর এক্সপেন্স দুটো কলাম ছিল, এখন কিন্তু নতুন ফিচার ফাংশনে অনেক চেঞ্জ। এখন এক্সপেন্সেস অ্যান্ড বিলস আলাদা। আগে যারা দেখছেন শুধু এক্সপেন্সেস ছিল, তারা দেখবেন এক্সপেন্সেস অ্যান্ড বিল, এবং এখানে কিন্তু কোনো পার্সেস অর্ডার এখন নাই। আগে কিন্তু ছিল এখানে। এখন কোথায় গেছে? ওই যে সেলস অর্ডারও, যেখানে সেলস অর্ডার কুইক বুকসে এ জীবদ্দশায় কখনো ছিল না, এই নতুন অ্যাড হয়েছে। তা সেক্ষেত্রে সেলস অর্ডার পার্সেস অর্ডার এক জায়গায়, কোন জায়গায়? স্টকের এইখানে। এই যে সেলস অর্ডার পার্সেস অর্ডার, তার মানে দুটোই স্টকের সাথে সম্পৃক্ত বা ইনভেন্টরির সাথে সম্পৃক্ত। সেক্ষেত্রে পার্সেস অর্ডারটা এখানে গেছে। আবার কোথায় পাবো? প্লাস নিউ আইকনে সাপ্লায়ারের আন্ডারে। এইগুলো ছিল কাস্টমারের আন্ডারে, দেখেন প্রত্যেকটা আমরা করছি, কোনোটা বাদ দি নাই। আর এইখানে যেটা, এইখান থেকে আমরা এখন যেটা করব, এই প্রত্যেকটা ধাপে 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 আমরা করে যাব। ঠিক আছে, আচ্ছা। এবার আমাদের কাজ হবে তাহলে পার্সেস অর্ডার এখানেও আছে, আবার স্টকের আন্ডারে এখানেও আছে। একই জিনিস বিভিন্ন জায়গা থেকে পাবো, যেখান থেকে আমার সুবিধা হয় সেখান থেকে করব। তো আমি প্লাস এই যে ক্রিয়েট, এখান থেকে করি পার্সেস অর্ডার। আপনাদের দেখেন, আহ, আপনারা যখন প্র্যাকটিস করবেন, দয়া করে ক্লাস চলাকালীন কেউ প্র্যাকটিস করবেন না। এখানে ডাটাবেজ দেওয়া আছে আপনাদের, এই যে ডাটাবেজ আছে এখানে দেওয়া। 6 নম্বর ক্লাসে দুটো ফাইল আছে। ওই সেলস চ্যাপ্টারে যেমন করছি ইনভয়েস, সেগুলো একটা শিটের ভিতরে যখন মাল্টিপল শিট ছিল, এখানেও তাই আছে। এইটা আপনারা ওপেন করবেন, পার্সেস অর্ডার অ্যান্ড বিলস। এখানে কয়েকটা শিট আছে আলাদা আলাদা। ওকে, পার্সেস অর্ডার, বিলস, এক্সপেন্স, চেক, ক্রেডিট কার্ড, ক্রেডিট, অনেক কিছু আছে। তো আমরা প্রথমে পার্সেস অর্ডার দিয়ে শুরু করব। এখানে ডাটা আছে, মানে প্রত্যেকটা টুলসের দেখানোর জন্য দুই একটা। এখানে যদি আমি দেখানোর ক্ষেত্রে 20, 50টা, 100টা ডাটা নিয়ে শুরু করি, যে 10টা প্রোডাক্ট নিয়ে একটা পার্সেস অর্ডার দেখালাম, তাইলে হবে কি, ওই ক্লাসের মাথায় উঠবে না। এই একটা জিনিস দেখাতে দেখাতেই অনেক টাইম চলে যাবে। কাজেই আমি এভারেজে, হতে পারে না যে আমার কাছ থেকে 3টা প্রোডাক্ট কিনছে, এই কোয়ান্টিটি কিনছে, এটা তো স্বাভাবিক, এটা তো প্র্যাকটিক্যাল ডাটাবেজ। এটা তো এমন না যে না এখানে 3টার জায়গায় 5টা কিনছে, কেউ একটাও কিনতে পারে। তা সেভাবে মোটামুটি প্র্যাকটিস পারপজে যেমন করা দরকার সেরকম যথেষ্ট ডাটা আমাদের আছে। ওকে, তাহলে আমরা এইখানে সাপ্লায়ারকে, আমার এমেলিয়া উইলিংসন, ওনার কাছ থেকে আমরা 3টা প্রোডাক্ট কিনছি 25 ডিসেম্বর 2023। ধরেন এই কোয়ান্টিটি, এই ট্যাক্সের পার্সেন্ট সবকিছু দেওয়া আছে। পার্সেস অর্ডার করব, তারপরে বিলে কনভার্ট করব, এরপরে পে বিলও করব। ওকে, তো চলেন সাপ্লায়ারকে কপি করি। কপি করে এই পার্সেস অর্ডার ওপেন করলাম, করে এখানে কপি করলাম। আমি এখানে আমার 100 সাপ্লায়ার থাকতে পারে, 1000 থাকতে পারে। এখন ওই এইভাবে এইভাবে স্ক্রল ডাউন করে খোঁজা, আর ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলে দেখতে পারবো উনি আছে কি না। থাকলে নিচে চলে আসবে, না থাকলে অ্যাড নিউতে যে অ্যাড করব। তাহলে উনি আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করলে ওনার মেইল অ্যাড্রেস সবকিছু চলে আসলো। শিফট টু, যদি কোনো এমন হয়, এই দেখেন এই একটা নতুন টুলস। এখান থেকে একটু বলে যাই, এইখানেও যে জিনিসটা দেখতে পাচ্ছেন কাস্টমার বা প্রজেক্ট, আর এখানেও কিন্তু তাই। তার মানে কাস্টমারকে অ্যাসাইন করা, যে আমি কিনতেছি এক যার কাছ থেকে, যে সাপ্লায়ার। এই যে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই প্রত্যেকটা ব্যাচে, সেটা হচ্ছে ধরেন আমি দিনাজপুর থেকে চাল কিনবো, চাল। আমি ঢাকায়, ধরেন আমার চালের বিজনেস, আমি ঢাকায় চালের বিজনেস করি। দিনাজপুর থেকে আমি চালগুলো কিনে আনি। সাপ্লায়ার আমার, যে বা আমার ভেন্ডর যিনি, দিনাজপুর থেকে আমার প্রোডাক্টগুলো আসে। এখন দিনাজপুর থেকে ঢাকায় আসবে প্রোডাক্ট, এর মাঝখানে আমার একজন কাস্টমার আমাকে আজকে অর্ডার করছে। আমার কাস্টমার অর্ডার করছে, আর আমি আনি আমার সাপ্লায়ারের কাছ থেকে দিনাজপুর থেকে। আর আমার কাস্টমার কোথায়? ধরেন আমি ঢাকা, এই যে মিরপুরে, আর ওদিক দিয়ে আমার কাস্টমার আছে নারায়ণগঞ্জ। সাপোজ কাস্টমার আমাকে 20 টন চাল অর্ডার করছে আজকে, কিন্তু আমার কাছে নাই স্টক। সেক্ষেত্রে আমার কাস্টমারকে তো আমার যে নাই এটা বলা বা অন্যরকম, যে হ্যাঁ আমি বলতে পারি যে এখন নাই, আসতেছে। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, যে ধরেন নারায়ণগঞ্জ হয়ে আমার পর্যন্ত আসবে মিরপুরে। আপনি যদি বলেন এখন ভাই দিনাজপুর থেকে নারায়ণগঞ্জ হয়ে কেমনি আসবে, আমি ওই তর্কে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে
আমার সাপ্লায়ারের থেকে আগে আসবে আমার কাস্টমারের ওই রোড হয়ে আমার কাছে আসবে, তাহলে আমি কি করতে পারি, সাপ্লায়ারের কাছ থেকে যখন আমি প্রোডাক্ট আনতেছি এখানে আমি এটা ট্যাগ করে দিতে পারি আমার কাস্টমারকে, কি যে আমার এই কাস্টমার আছে, এই কাস্টমারকে এইখান থেকে আমি ওনার কাছ থেকে আমার সাপ্লায়ারের কাছ থেকে ধরেন আনতেছি 200 টন, আসার পথে আমার কাস্টমারের অ্যাড্রেসে 20 টন চাল গাড়িতে নামায় দিয়ে আসবে। এটা যদি আমি এখানে অ্যাসাইন করে দিই তাহলে আমার সাপ্লায়ারের যে পরিবহনে বা যে কুরিয়ারে বা যে গাড়িতে পাঠাবে সেইখান থেকে পাঠানোর পথে এইখানে আমার কাস্টমারের অ্যাড্রেসে টাকা মানে চাল দিয়ে আসবে। এই যে যে পথের থেকে দিয়ে আসা আমার কাছে পৌঁছানোর আগে কাস্টমারকে দিয়ে আসা, সাপ্লায়ার টু কাস্টমার, ঠিক আছে, আমার পর্যন্ত পৌঁছানোর আগে, এটা বলে কাস্টমার অ্যাসাইন করা। তা সেই টুলসটা এখানে আছে, আমরা দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, এটা দিলাম। এটা দেওয়ার পরে এখন দেখেন এখানে কিন্তু দুই রকম আসবে, দেখেন আইটেম ডিটেইলস একটা, ক্যাটাগরি ডিটেইলস একটা। কেন, ইতোপূর্বে আপনারা দেখছেন একটা কলাম থাকে, সেলস চ্যাপ্টারে সব কিন্তু একটা কলাম থাকে, এই যে ক্রিয়েটের এই যে কাস্টমারের আন্ডারে যত, সরি, এই কাস্টমারের আন্ডারে যতগুলো টুলস, একটা একটা ব্ল্যাঙ্ক স্পেস কিন্তু এখানে দেখছেন। এখন কিন্তু ক্যাটাগরি ডিটেইলস একটা, আইটেম ডিটেইলস একটা, এটা এখানে প্রত্যেকটা থাকবে কেমন দেখেন, এই আইটেম ডিটেইলস এখানে শো করা থাকবে না, উজ্জ্বল থাকবে, আর ক্যাটাগরি ডিটেইলস এর ওপেন থাকবে। এখন এই পারচেজ অর্ডার তো এই, বাকিগুলোতেও কি এই থাকবে? হ্যাঁ, এই সাপ্লায়ারের আন্ডারে যা যা কিছু দুটো করে কলাম থাকবে সব জায়গায়। দুটো করে কলামে কি হবে, এক কলামে থাকবে প্রথমে যে এই পার্সেস সম্পর্কিত যত এক্সপেন্স গুলো, মানে নিচের আইটেম মানে কি, আপনি প্রোডাক্ট বা সার্ভিস যদি কেনেন কোনো সাপ্লায়ারের কাছ থেকে, সেক্ষেত্রে আপনার সেই প্রোডাক্ট সার্ভিস এখানে যাবে, আর প্রোডাক্ট সার্ভিস বাদে এর সাথে আনুষঙ্গিক যত খরচ তার জন্য এই ক্যাটাগরি ডিটেইলস এর এই কলামগুলো। আশা করি বুঝতে পারছেন যে প্রোডাক্ট সার্ভিস যেমনটা বিক্রি করতাম ঠিক কেনার ক্ষেত্রেও তার জন্য এই ফিচার ফাংশনটা ইউজ করব, আর প্রোডাক্ট সার্ভিস বাদে আনুষঙ্গিক যত খরচ টরচ আছে সেগুলো এইটার মাধ্যমে ক্যাটাগরি ডিটেলস এর মাধ্যমে আসবে। এখন এই আইটেম ডিটেলস সবসময় এরকম থাকে, আপনি তো দেখতে পারবেন না যেখানে কি আছে, এই চিহ্নটা দেখে, এই চিহ্নটা দেখে আপনার বুঝতে হবে যে এর ভিতরে কিছু আছে, এখানে ক্লিক করলে সেটা শো হবে এই। কিন্তু আপনি যদি খুঁজে না পান তাহলে তো হবে না। ক্যাটাগরি ডিটেলস আমাদের অনেক জায়গায় লাগবে না, কিন্তু আইটেম ডিটেলস কিন্তু লাগবে। আচ্ছা, এখন আমরা ডেট দিব, আমরা যেটা ওপেন করছি, ওপেন করে এখন ডেট দিব, ডেট কি, 25 ডিসেম্বর 2023, 25 ডিসেম্বর 2023 সাল। ব্যাকডেটেড ডাটাবেজে প্র্যাকটিস করা মানে দক্ষ হওয়া, রানিং ডাটাবেজে দক্ষ হওয়া যায় না, ঠিক আছে, ওই করে রাখা যায়, করে রাখা যায়, কিন্তু সেই মজা পাবেন না। ব্যাকডেটেড ডাটা অনেক ক্লায়েন্ট দিলে তখন কি করবেন, আপনার স্টেপ কি হবে, কিভাবে করবেন, মানে ব্যাকডেটে মানুষ মানে উল্টায় পাল্টায় ফেলে, রানিং ডেটের তাই খুব বেশি উল্টাপাল্টা হয় না, যদিও আপনি দেখতেছেন শুধু ডেট দিয়ে যাচ্ছি ব্যাক ডেট, ব্যাপারটা এরকম না, আরো অনেক ইস্যু আছে রিপোর্ট দেখার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ব্যাক ডেটটা খুব মানে ইম্পর্টেন্ট। ওকে, তো আমার লোকেশন কি করলাম, ইউকে, যে আমার ইউকের সাপ্লায়ার, ইউকের দেশের ভিতরে বিজনেস, যদি লোকেশন এখানে অস্ট্রেলিয়া থেকে আনতাম কোনো কিছু তাহলে অস্ট্রেলিয়া দিতাম, ঠিক আছে, বা দেশের ভিতরে বিভিন্ন লোকেশন আমি অ্যাড করতে পারতাম, আমরা তো এখানে ইন্টারন্যাশনাল মানে স্ট্যান্ডার্ডে করতেছি, বিভিন্ন দেশ অ্যাড করছি লোকেশনে, আপনার একই দেশের ভিতরে হলে বিভিন্ন রকম ভাবে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে, ঢাকা অ্যাড করতে পারেন, চিটাগাং অ্যাড করতে পারেন, সিলেট, এভাবে করতে পারেন। আচ্ছা, এবার আসি প্রোডাক্টে, সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3, ট্যাক্স 8%। তাহলে এখানে দিব আইটেম ডিটেলস এরকম থাকবে, এখানে ক্লিক করব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আসবো, এসে পেস্ট করব, সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3 আর ট্যাক্স কত পার্সেন্ট, 8%। এই যে উপরে যে এই যে শিপ টু কাস্টমার, এই দেখেন এই যে সিলেক্ট কাস্টমার, এখান থেকেও যা, এখান থেকেও কিন্তু তাই, ইভেন প্রজেক্টও অ্যাড করা যাবে এখান থেকে, ঠিক আছে, প্রজেক্ট বেস, যে কোনো আলাদা কোনো প্রজেক্টে অ্যাসাইন করা যাবে। আচ্ছা, ক্লাস দিব কি, সার্জিক্যাল ইকুইপমেন্ট, সার্জিক্যাল, সার্জিক্যাল ইকুইপমেন্ট মানে ক্লাস আমাদের অ্যাড করা নাই, সমস্যা নেই, আমরা এখানে পেস্ট করি, অ্যাড করা নাই, তাহলে অ্যাড নিউতে যাব, সেভ দিয়ে দেবো, শেষ। তাহলে যেটা আমরা একবারে ক্লাস অ্যাড করব, দ্বিতীয়বার আর লাগবে না অ্যাড করা, পরে শুধু সিলেক্ট করে যাব, মানে ক্লাস আর লোকেশন একবার চালু করার পর থেকে সব জায়গায় কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 2, ট্যাক্স 10%, লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 2, ট্যাক্স 10%, এখানে লাইফ সেভিং ইকুইপমেন্ট এটা অ্যাড করা আছে, সিলেক্ট করে গেলাম। এরপরে আছে কি, হ্যান্ড স্যানিটাইজার কোয়ান্টিটি 10, ট্যাক্স 0, হ্যান্ড স্যানিটাইজার সিলেক্ট করলাম, কোয়ান্টিটি 10, ট্যাক্স 0 রেটেড ট্যাক্স, ওকে, নো ভ্যাট দিয়ে দিলাম, ও সরি, নো ভ্যাট না, নো ভ্যাট না, নো ভ্যাট না, 0 রেটেড ট্যাক্স, ওকে। এখানে কি দিব, হ্যান্ড স্যানিটাইজার, ওকে, তিনটাই দিয়ে গেলাম। দেখেন এখানে কিন্তু নতুন একটা অ্যাড করা লাগছে ক্লাসে, আর বাকি দুটো অ্যাড ছিল, জাস্ট সিলেক্ট করে গেছে।
এখানে তাহলে আনুষঙ্গিক আর কোনো খরচ এখানে দেয়নি। যদি বলতো যে না পরিবহন কস্ট বা এখানে যদি থাকতো সেটা যে ট্রান্সপোর্টেশন কস্ট বা অন্য আনুষঙ্গিক অন্য কিছু, ঠিক আছে, সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারতাম। যদি দিত তাহলে আমরা সেভাবে অ্যাড করতাম। ওকে, তাহলে এখানে লোকেশন দিয়েছি, ডেট দিয়েছি, ডেটটা বারবার চেক করব, ঠিক আছে। তাহলে পার্সেজ অর্ডার, এটা কিন্তু জাস্ট আমি রেকর্ড করতেছি, এটা কিন্তু নন পোস্টিং আইটেম, ঠিক আছে। আমার এটা কিন্তু এস্টিমেট যেমন করছিলাম যে ইনভয়েস করার আগে এস্টিমেট যেমন করা হয়, এটা পার্সেজ অর্ডারটা সেরকম, ঠিক আছে। শুধু উল্টো, একটা সেলসের ক্ষেত্রে একটা পার্সেজের ক্ষেত্রে। আচ্ছা, এখানে যদি কোনো অ্যাটাচমেন্ট দিতে হয়, মেমো দিতে হয়, বা কোনো মেসেজ দেওয়া লাগে, সাপ্লায়ারকে কিছু যদি বলে দেওয়া লাগে যে আমি একজন কাস্টমার অ্যাসাইন করে দিলাম, এখানে যদি লিখে দিই ইংলিশে বা বাংলায় যে ফেরার পথে আমার এই কাস্টমারকে অবশ্যই 20 টন চাল দিয়ে আসবেন, যে উল্লেখিত কাস্টমারকে বা এখানে অ্যাসাইন করা কাস্টমারকে 20 টন চাল ফেরার পথে এই অ্যাড্রেসে দিয়ে আসবেন, যে নারায়ণগঞ্জ, ফতুল্লা, ইত্যাদি ইত্যাদি দিয়ে দিলাম। আমার সুযোগ আছে প্রত্যেকটা জিনিসে, পার্সেজ অর্ডার হোক, বিল হোক, ইনভয়েস হোক, এক্সপেন্স হোক, সব জায়গায় আমি কিছু লিখতে পারবো। কাস্টমারকে উদ্দেশ্য করে লিখলে সেলস সেগমেন্টে কাস্টমারকে উদ্দেশ্য করে কিছু লিখতে পারবো। সাপ্লায়ার সাথে যদি কোনো কিছু লেখার থাকে সেক্ষেত্রে পার্সেস এবং বিল চ্যাপ্টারে এসে সেগুলো কিন্তু আমরা লিখতে পারবো। আর অ্যাটাচমেন্টও রাখতে পারবো 20 MB সর্বোচ্চ। তাহলে আমরা এখানে টাকা টাকা সব দেখলাম, দেখে সেভ এন্ড ক্লোজ করলাম। এবার কি আছে বাকি? তাহলে পার্সেস অর্ডার আমার হয়ে গেল। পার্সেস অর্ডার হলে দেখেন আগের দিন যে ঘটনাটা ঘটছিল সেটা কিন্তু আমরা মানে কাজ করতে পারি নাই। দেখেন এই যে এক্সপেন্স ট্রানজাকশনে যান, এখন কিন্তু সেগুলো শো হবে, কিন্তু আগের দিন কিন্তু আমাদের শো হয়নি, ঠিক আছে। এই যে এখানে লাস্ট 12 মান্থ দেওয়া, এই জন্য কিছু দেখতে পাচ্ছেন না। এখানে যাবেন, ওয়ার্ল্ড ট্রানজাকশন দিবেন, এই ফিল্টারে যাবেন, এই ফিল্টারে গেলে এই যে যেখানে লাস্ট 12 মান্থ দেওয়া, এই ডেট রেঞ্জটা চেঞ্জ করবেন। ধরেন আমার বিজনেস কত সাল থেকে, 2018 থেকে, তা আমি এখানে দিব 2018, ঠিক আছে, 2018। এটা দিলে মূল ডেট দিলে আর কিছু লাগবে না। আর এইখানে 12-1 না দিয়ে 01-01 2018 দিব, আমি সব কেটে দিচ্ছি। 01-01-2018। এটা কিন্তু বারবার ফিল্টার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এখানে আবার মানে ক্যালেন্ডারে ক্লিক করবো, এবার এই দিব, দিয়ে আজকের ডেট পর্যন্ত অ্যাপ্লাই। প্রথমবার আমার এরকম করতে হবে, এরকম করে দিলে আমার সুবিধা হবে যে এই যে ফিল্টার সবসময় 12 মাস করা থাকে, ঠিক আছে, 12 মান্থ করা থাকে, এই জন্য সেটা ক্লিয়ার করে এই ফিল্টার এখানে এটা দিয়ে নেব। আচ্ছা, এবার আসি পার্সেজ অর্ডার। এই যে এখানে আসছে পার্সেজ অর্ডারটা, পার্সেজ অর্ডার আমি করলাম। এখন এটাকে আমি ধরেন আমার সাপ্লায়ারকে জানায় রাখছি আমার এই লাগবে, এটা এস্টিমেট দিয়ে রাখছি বা সেটা ক্রিয়েট করে রাখছি। এখনো পর্যন্ত আমি বলি নাই যে আমাকে প্রোডাক্ট পাঠান। যখন বলবো যে প্রোডাক্ট পাঠান, তখন কি এটাকে আমার বিলে কনভার্ট করতে হবে। এই যে ধরেন 25 ডিসেম্বরে আমি পার্সেল অর্ডার পাঠিয়েছি, ডিসেম্বরের 28 তারিখে, অর্থাৎ 2-3 দিন পরে আমি বলছি যে তাহলে এটাকে প্রোডাক্ট পাঠান, আর তখন আমি বিলে কনভার্ট করতেছি, পার্সিয়াল আমি কনভার্ট করতেছি, পুরোটা না। এখন ধরেন 28 ডিসেম্বর, আমি কি করব, কনভার্ট টু বিল, বিলে কনভার্ট করব, এবং নেট টার্ম কি হচ্ছে 15 দিন। তাহলে আমার এখন কি করতে হবে, আমার করতে হবে এর সাইডে যাইতে হবে। দেখেন এই যে পার্সেস অর্ডারে আসছি, এর সাইডে একটা বাটন আছে, ভিউ অ্যান্ড এডিট তো আছে, তার সাইডে ড্রপ ডাউন ছোট্ট একটা বাটন দেখেন, এইখানে যাব। এইখানে গেলে ওই যে যেমন এস্টিমেটের যে ক্লাসটা আমরা দেখাতে পারি না এই নেটওয়ার্ক ইস্যুর কারণে বা সফটওয়্যার আপডেটের কারণে, ওইখানে আমি বলছিলাম যে আপনারা একটু দেখে নিবেন প্রিভিয়াস একটা ক্লাস টান দিয়ে, জাস্ট ওই অপশনটুকু 5 মিনিটের মতো। সেখানে ছিল কনভার্ট টু, এইখানে লেখা ছিল যে কনভার্ট কনভার্ট টু ইনভয়েস, ঠিক আছে। আর এটা হচ্ছে কপি টু বিল, তার মানে ওই কপিকে মনে করবেন কনভার্ট, কনভার্ট টু বিল মানে পার্সেস অর্ডারকে বিলে কনভার্ট করা। তো এখানে ভাষাটা একটু চেঞ্জ, কনভার্টের জায়গায় কপি লেখা, যে কপি টু বিল। তার আমরা এই পার্সেস অর্ডারে আসলাম, এসে আমরা এটাকে যদি বিলে কনভার্ট করতে হয় তাহলে এখানে ড্রপ ডাউনের নিচে ক্লিক করে কপি টু বিলে ক্লিক করব। কপি টু বিলে ক্লিক করলে দেখেন ওই সেই আমার পার্সেস অর্ডারটা চলে আসবে, এবং এটা কিন্তু কি করতেছি, বিল, আগেটা ছিল পার্সেস অর্ডার। এইখানে দেখেন অন লিঙ্ক ট্রানজেকশন, তার মানে এই ট্রানজেকশনটা হচ্ছে ইতপূর্বের কোনো, এই যে এখন যেটা আমরা বিল করতেছি এটা ইতিপূর্বে কোনো ট্রানজেকশনের আলোকে হচ্ছে, সেটা এখানে লিংক করা আছে সেটা বলতেছে। এখন আমরা কি করব, 25 তারিখের জায়গা হবে কত, 28 তারিখ, তারিখটা বারবার সতর্ক হয়ে দেব। সেই সাপ্লায়ার থাকবে, সেই ইনফরমেশন সবকিছু থাকবে, শুধু এই নেট 30 জায়গা নেট 15 হবে। কারণ নেট 30 ডিফল্ট আমরা দিয়ে রাখছি বিধায় সব জায়গায় নেট 30 দেখাবে, কিন্তু আপনি যদি ভুল করে এটা যদি মানে কারোর সাথে নেট 15 হবে, কারোর সাথে নেট 10 হতে পারে, সেগুলো অ্যাড করে নিবেন নতুন নতুন যা হবে। আর নেট 15 আমাদের এখানে আছে, তাহলে আমরা নেট 30 এখানে ছিল এরকম ডিফল্টে এরকম সেট করছি বিদায় সব জায়গায় শো করে, কিন্তু এটা আমরা যদি চেঞ্জ না করি তাহলে ওটা থেকে যাবে, কিন্তু আমরা চেঞ্জ করার অপশন আছে। নেট 15 দিলাম, তাহলে বিল ডেট দিয়েছি, তাই অনুযায়ী ডিউ ডেট চলে আসছে 15 দিনে, কত তারিখে পড়বে। এই লোকেশন কি, ইউকে, আর বিল নাম্বার আমাদের এটা দেওয়ার দরকার নাই,
ঠিক আছে। এখন আমি একটু দেখি কোম্পানি ডাটাবেজে বিলে আমরা কি কাস্টম ট্রানজেকশন মানে কাস্টম নাম্বার সেট করছিলাম কি না একটু দেখব। ঠিক আছে, বিল 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 এক্সপেন্স যাব, কাস্টম ট্রানজেকশন নাম্বার, দাঁড়ান, এডিটে যাব, ইউজ পার্সেস অর্ডার ইউজ করো। আচ্ছা, কাস্টম ট্রানজেকশন নাম্বার অফ রাখছিলাম, তার মানে এটা কুইক বুকস দিবে, আমাদের হাতে রাখিনি। আমরা যদি এখানে অন করতাম আমাদের দিতে হতো। ঠিক আছে, পার্সেসের এই দেখেন এক্সপেন্স সেন্টারে এসে পার্সেস অর্ডারেও কিন্তু এই নাম্বারিং আছে, আবার ইনভয়েসে সেলসে ইনভয়েসেও কিন্তু নাম্বারিং আছে। ঠিক আছে, দুইটার সেলসের নাম্বারিং ওইখানে এই সেলসের ভিতরে, আর পার্সেস রিলেটেড বা বিল রিলেটেড নাম্বারিংটা কিন্তু এই জায়গায়। মানে শুধু যে আপনি সেলসের থেকে নাম্বার টপ করলেন তার মানে প্রিভিয়াস ইনভয়েস বা বা সেলস রিসিভ বা সেলস সম্পর্কিত যত যা কিছু তা কিন্তু এখানে আসবে না। ওকে, মানে সেলসের জন্য পার্সেসের জন্য আলাদা, এটা হচ্ছে বিষয়। জি বলুন। ওকে, তাহলে আমরা এটা দেখে নিলাম, তাহলে মানে দেখে আমার কাজ করতে সুবিধা হবে যে না আমার এটা সেট আপ করা নাই। তাহলে আমি কি করতেছি, এখানে আমার বিল নাম্বার দেওয়ার দরকার নেই, কুইক বুকস নিজে থেকে দিবে। এখন টাকা হয়েছে কত, এত টাকা। এখন আমাকে কি বলা হয়েছে ডাটাবেজে, যে কনভার্ট করতে হবে পার্শিয়াল। এখন পার্শিয়াল কত বলা নেই, তাহলে আমার কি করতে হবে, এই মুহূর্তে ক্লায়েন্টকে নক দিতে হবে যে কত পার্সেন্ট। ঠিক আছে, কি দেখি, এখন এই পার্শিয়াল করতে হলে আমরা কি করতে পারি, এখান থেকে আহ, আচ্ছা, টাকার ঘরে তো আচ্ছা এইখান থেকে আমরা যেমন সেলস এর ক্ষেত্রে পার্শিয়াল কনভার্ট করতাম কিভাবে, এইখানে টাকার ঘরে ক্লিক করে চেঞ্জ করা যেত, কিন্তু আমরা এখন চেঞ্জ করবো এখান থেকে। তার মানে ধরে নেবেন যে আগে তো পার্সেস অর্ডার হয়েছিল যেখানে এই ইনফোগুলো অ্যাড করা হয়েছে, এখন এটা এডিট করলে আগের সে পার্সেস অর্ডার কি এডিট হয়ে যাবে নাকি, না, পার্সেস অর্ডার যেমন আছে সেরকম থাকবে। আমরা যদি পার্শিয়াল করতে চাই তাহলে আমার ক্লায়েন্ট বলছে যে পার্শিয়াল করতে, তাহলে আমি পার্শিয়াল কিভাবে করব, উনি শুধু পার্শিয়াল লিখে দিচ্ছে, না কোনো পার্সেন্টেজ না কোনো সংখ্যা লিখে দিলেই, তাহলে ওনাকে আমার মেসেজ করতে হবে যে আপনি তো পার্শিয়াল লিখছেন কিন্তু নির্দিষ্ট করে বলেন নাই কি নেবো নাকি। তারপর আপনি নক দিলেন, তখন তো বললো ধরেন যে এইটা। আবার দেখেন শোনেন, পার্শিয়াল যদি বলে 40% পার্শিয়াল বা 50%, সেক্ষেত্রে প্রোডাক্ট কিন্তু কেটে যায়, কেটে যায় মানে এইখানে যদি আমি 50% পার্শিয়াল করি, ধরেন এই যে আইন মানে সরি যা পার্সেস অর্ডার আছে তার 50%, তখন 3 হয়ে যাবে 1.5, 1.5, তার মানে 1.5 কি প্রোডাক্টটি কেটে অর্ধেক অর্ধেক বানায় দিবে না, এদিকে একটু সতর্ক থাকবেন, তখন একটু কাস্টমাইজ করে দিবেন যে হয় 3 হোক বা 2 হোক বা 1 হোক, ওই 1.5, 2.5 এই পয়েন্ট পয়েন্ট যেন না আসে। প্রোডাক্ট এভাবে কি ভেঙে দেওয়া সম্ভব নাকি? ঠিক আছে, এরকম যেন না হয়, সেটা যদি যা হয় হয় তার কমায় দিয়েন নাহলে বাড়ায় দিয়েন। তাহলে ধরেন এখানে আমাকে বললো যে 3টার একটা আনতে, এইখান থেকে 2টার একটা, আর এইখানে 10টার 6টা। ঠিক আছে, আমাকে বললো যে হ্যাঁ এই, আমি বলে দিই নাই নির্দিষ্ট করে, আপনি এটা দিয়ে পার্শিয়াল করেন প্রথমে। ওকে করলাম, তা দেখেন এই যা যা কমাই দিছি সেই অনুযায়ী টাকাটা কত আসছে। দিলাম ডেট, দিলাম 28 তারিখ, নেট 15 দিয়েছি, সবকিছু ঠিকঠাক আছে, শুধু এইখান থেকে পার্শিয়াল করে আমি প্রোডাক্ট কমাই নিয়েছি যে না আমি একবার এটা করতেছি না। তাহলে আমি কি করবো, এবার সেভ এন্ড ক্লোজ করলাম, আর কিছু আমার করার নাই এখানে। সেভ এন্ড ক্লোজ করলাম, এই যে বিলে কনভার্ট হয়ে গেল, এই যে সেই বিলটা আমাদের। ওকে, এই বিল চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের বলছে যে আরো একটা 30 ডিসেম্বর পার্সিয়াল করেন। এখন আমাদের অবশিষ্ট অংশ যা আছে এই পার্সেস অর্ডারে যে এইখানে ড্রপডাউনে ক্লিক করব, কপি টু ভিলেজে যা আছে তাই আমরা করে ফেলবো। তার মানে একটা পার্সিয়াল করছি, তখন ইনস্ট্রাকশন ছিল যে একটা এখান থেকে 3টার থেকে একটা, এখান থেকে 2টার থেকে একটা, আর এখান থেকে 10টার থেকে 6টা। তাহলে একটা পার্সিয়াল করছি, পরবর্তীতে এসে যতটুকু আছে সেটা পার্সিয়াল করব কত তারিখ, 28-এর জায়গায় 30 ডিসেম্বর, 2 দিন পরে। ওকে, নেট 15, আর এখানে 30 ডিসেম্বর। ওকে দিলাম, দিয়ে যাবতীয় সবকিছু ঠিকঠাক থাকবে, দিয়ে সেভ এন্ড ক্লোজ। এখানে আর কিছু করণীয় নাই। তাহলে এটা হয়ে গেল আমার কনভার্ট টু বিল। এইবার পে বিল, পে বিলে কি বলতেছে, 30 ডিসেম্বর যেদিন আমরা লাস্ট যেটা বিলে কনভার্ট করলাম, পে বিলের ক্ষেত্রে বলতেছে যে 30 ডিসেম্বর 2023 এই লাস্ট যেদিন কনভার্ট হয়েছে সেটা, সেই দিন 80% ফুল অ্যামাউন্টের উপর 80% ব্যাংক দিয়ে দিছে, চেক ব্যাংক অফ ইংল্যান্ড। আর 2 জানুয়ারি 2024 রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। ঠিক আছে, রেস্ট অফ অ্যামাউন্ট ক্যাশ অ্যান্ড ক্যাশ, মানে এই যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে ক্যাশে দিচ্ছে বোঝাচ্ছে। এখন এগুলো যদি নির্দিষ্ট করে আপনাকে বলা না থাকে যে কোন ব্যাংকে দিব নাকি ক্যাশে দিব, কত পার্সেন্ট, কি দেখি কয় তারিখ, এগুলো যে কোনো ইনফরমেশন মিসিং থাকতেই পারে প্র্যাকটিক্যালি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে। তা যখন কোনো ইনফরমেশন মিসিং থাকবে তখন তাদেরকে সেই ক্লায়েন্টকে নক দিয়ে কিন্তু ইনফরমেশনটা নিতে হবে, কিন্তু আন্দাজে দিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, এইটুকু
সবসময় স্মরণে রাখবেন যে আমাকে পরিপূর্ণ সাজানো গোছানো যেমন প্র্যাকটিস করতেছি কোর্সে সেরকমই দিবে, এটা ভাবা যাবে না। আচ্ছা, এবার তাহলে আমরা পে বিলে যাব। পে বিলে গেলে আমরা এইখান থেকে এই যে পে বিল, যে আমি এটা বাকিতে কিনছিলাম, এখন সেটা বিলটা পরিশোধ করব, ঠিক আছে? তাহলে বিলটা পরিশোধ করার ক্ষেত্রে আমরা ওইখান থেকেও করতে পারি, এইটা থেকে। কিভাবে? এই যে মার্ক অ্যাজ এ পেইড, ঠিক আছে, মার্ক অ্যাজ পেইড, এখান থেকে যে আমরা করতে পারি। এখন এখান থেকে যে করতে গেলে আমরা কিন্তু একটা, মানে এই দুটো আলাদা আলাদা করতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা কি করব, কুইক ক্রিয়েটে যাব, পে বিলে যাব। পে বিলে গেলে এখন আমাদের করতে হবে কি, এইখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। ধরেন ব্যাংক অফ ইংল্যান্ড থেকে দিব, এটা দিলাম, এন্টার নিউ বিল। আচ্ছা, এটা কিন্তু নিউ বিল দিতে বলতেছে। আচ্ছা, এখানে তো ফিল্টার আবার লাস্ট 12 মান্থ করা আছে, দেখি অল ডেট দিই, 01/01/01/2018 ক্যালেন্ডার, আর আজকের ডেট দিলে কি আসে দেখি, এই যে আসছে। দেখছেন এখানে এই সেলস সেগমেন্টে বা বিল বা ইসে, সরি, বিল বা এক্সপেন্স সেগমেন্টে এসে এই কিন্তু 12 মান্থ করা থাকে বিধায় কিছু শো করে না, মনে হয় যেন এখানে আগে একবারে কোনো কিছু অ্যাড করা হয়নি। তবে এইভাবে ফিল্টার করে দেখবেন, ওই যে কোম্পানি ডাটাবেজ অ্যাড করবেন একদম সেই কোম্পানির যেদিন থেকে কুইক বুকসে এন্ট্রি হয়েছে সেদিনের ডেট দিলে তো আপনার আর কোনো চিন্তা নেই যে আমার 1/1/2018 ছিল ডাটাবেজে, এই দিনের থেকে কুইক বুকসে, তার আগের হিসাব ধরেন আলাদা ছিল, সেটা আমার জানা নেই, কিন্তু কুইক বুকসে কবে থেকে, তাহলে আমি কুইক বুকসের ভিতরে কি আছে সেটা দেখতে পারবো। আচ্ছা, এখন ধরেন পে বিল করবো, পে বিলে আসলাম, এখানে ব্যাংক অফ ইংল্যান্ড মানে কার মাধ্যমে পেমেন্ট দিব সেটা সিলেক্ট করলাম, ডেট সিলেক্ট করলাম 30 ডিসেম্বর 2000, ও না, ডেট এখনো করি নাই, 2025 না, এই 30 ডিসেম্বরই, 30 না, হ্যাঁ 30 ডিসেম্বর 2023। তাহলে আমরা এখানে 25-এর জায়গায় জাস্ট 23 দিয়ে দেবো, দিয়ে ক্যালেন্ডারে ক্লিক করে এটা দিয়ে দেবো। মানে আজকে যেদিন ক্লাস করছি ঠিক 2 বছর আগের ট্রানজাকশন। রেফারেন্স নাম্বার 1 থাকুক, কুইক বুক যেটা দিয়ে রাখছে আমরা কোনো নাম্বারিং দিব না, মানে বিল নাম্বার 1 এখানে চলে আসবে। এখন আমি কি করব, এখান থেকে এই দুটো একই ব্যক্তির সাথে দুটো ইনভয়েস, এটা আমি দিলাম, দিয়ে এর এবার 80% বের করে নিতে হবে আমার, ঠিক আছে? এখন এই যে যে টোটাল টাকা এর 80% বের করতে হলে কি করতে হবে আমার, সেলসের এখানে কিন্তু সেই টাকাটা আলাদাভাবে করা যায়, কিন্তু এখান থেকে করা যায় না। আচ্ছা, আমি এইটা এখানে থাকুক, আমি এই পাশটা একটু দেখি, এইটা এই পাশে দিয়ে একটু দেখি, নতুন নতুন বেশ কিছু মানে ইয়েও চেঞ্জ হয়েছে, এখান থেকে দেখলে হবে কি আমি একবারে যেটা করতে হয় সেইটা করা যায় কিনা সেটার একটা অপশন আমি একটু দেখবো। আচ্ছা, বিলে গেলাম, এখান থেকে দেখছি, ঠিক আছে, এক্সপেন্স এন্ড বিলে এখানে আসছি, ফর রিভিউ নাই, আনপেইড নাই, এই যে এখানে ফিল্টার করা আছে 25-এর 1 থেকে, এই দিস ইয়ার না, এই দেখেন সব জায়গায় ওই ডেট দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, 2017 দিয়ে দিই, তাইলে আর কিছু দেওয়া লাগবে না, 18 না দিয়ে 17 দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিলাম, এবার সব চলে আসলো। আচ্ছা, এই যে বিল, ঠিক আছে, এখন এই বিলে যদি যাই, আমি একটা যদি যাই ভিউ এডিট বিল ডুপ্লিকেট আর মার্ক অ্যাজ এ পেইড, আমি ধরেন দ্বিতীয়টায় গেলাম, দ্বিতীয়টায় গেলে ওপেন করলে এর সাথে আর একটা অ্যাটাচড করার সুযোগ আছে, এইখান থেকে না দেখায় এই সাইড থেকে দেখালে আপনাদের সুবিধা হবে। কেন? এইখান থেকে আপনার এই 1-2টো টিক মার্ক দিতে হবে, এরপরে অ্যামাউন্টটা এইখানে আসবে, এটা এডিট করা যাবে না, সেই ক্যালকুলেটর আবার সেই যা তাই হয়ে গেল। তাহলে আমরা যেটা সহজে করতে পারবো যে এই বিল সেগমেন্টে যেখানে ছিলাম সেখানে আসছি, ডেট দিয়ে কাস্টমাইজ করছি, করে এখানে বিল আছে 2টা, কিন্তু আমরা সিলেক্ট করবো একটা, এই যে মার্ক অ্যাজ এ পেইড, এটা ধরেন বেশি টাকা কোনটাই, এইটা, এইটার পরে মার্ক অ্যাজ পেইডে ক্লিক করলাম, করলে ওই বিল ওই পেই বা মানে অর্থাৎ ওই সাপ্লায়ার ওই সব কিছু চলে আসবে। এবং বিল দেখেন এই যে 2টা না, এই 2টার এখানে আমরা একটাই ক্লিক করে আসছি বিদায় এই একটাই টিকমার্ক দেওয়া, আমি জানি যে দুটো বিল মিলেই আমার 80% দিতে হবে, সেভাবে আমাকে দেওয়া আছে ডাটাবেজে, এই যে, ঠিক আছে? তাহলে আমি কি করব, এইখানেও টিকমার্ক দিয়ে দেবো, দেখেন এখন টাকা আছে কত, এই যে আমাদের দরকার হচ্ছে এই যে ফাঁকা স্পেস, মানে যেখানে ক্লিক করা যাবে এবং এডিট করা যাবে বিলটা, কিন্তু এখানে দেখেন এডিট করার অপশন নাই, এখানে এডিট করা যাবে বিধায় আমরা পার্সেন্টেজটা ক্যালকুলেটর ছাড়াই ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এখানে আসলাম, এসে আমি আগের উপরের বিলটাও সিলেক্ট করে গেলাম, তার মানে দুটো বিল সিলেক্ট করলে দেখেন এবার অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ, আগে শুধু এই অ্যামাউন্টটা ছিল, এখন এই অ্যামাউন্ট, এখন এই অ্যামাউন্টের কত বলছে, এই যে 30 ডিসেম্বর ডেট দিয়েছি, 80% অফ ফুল অ্যামাউন্ট, 80%টা কিভাবে বের করব, এই যে যে 00, যে 0.00, ঠিক 0.00-র পরে এসে এই যে জিরোর পরে দেখেন আমি জিরোর পরে আছি, মানে মাউস কার্সারটা 0.00-র পরে নেব, 0.00-র লাস্টে, একদম লাস্টে যেখানে কিছু আর নাই, ওইখানে যে আমার এই সে কম্পিউটারের কিবোর্ডে শিফট চেপে ধরে স্টার দিব, অর্থাৎ 8-এর মাথার উপরে দিলাম। এবার কত পার্সেন্ট,
80%, 80 দিব। দেখেন আগে দিয়েছি স্টার, তারপরে 80, এরপরে আবার শিফট চেপে ধরে 5-এর মাথার উপরে দিয়ে চাপ দিব, দিলে কি হচ্ছে আমার চলে আসতেছে পার্সেন্টেজ চিহ্নটা। আসলো, চিহ্ন আসলে দেখেন কি কি দিয়েছি। এখনো কিন্তু বাইরে ক্লিক করি নাই, বাইরে ক্লিক না করলে আমার ইফেক্টটা বোঝা যাবে না। আমি এখনো এর ভিতরে, মাউস কার্সারটা এর ভিতরে আছে। টোটাল টাকাটা ছিল, এরপরে 0.00 দেওয়া, অর্থাৎ টাকাটা যা অ্যামাউন্ট থাকবে, পয়সা টাকা যা থাকুক, তার লাস্টে এসে স্টার দিব এবং পার্সেন্টেজ, মানে ওইটা গুণ, এই টাকাটা গুণ 80%, এইটা বের করব। তো আমার ক্যালকুলেটর এখানে বের করে সেই পার্সেন্ট বের করা, তারপরে দেওয়া, আবার মাইনাস করে দেখানো, বিভিন্ন রকম হবে। তো এখানে স্টার দিয়ে 80 এবং পার্সেন্টটা, অবশ্যই পার্সেন্ট চিহ্নটা উল্লেখ করব, করে বাইরে যেই ক্লিক করব, দেখেন আমার 80% হয়ে গেছে। ঠিক আছে, এই আমার হয়ে গেল। তাহলে এখান থেকে দেখেন এই যে অ্যামাউন্ট, অ্যামাউন্ট টু অ্যাপ্লাই এইটা, আর অ্যামাউন্ট টু ক্রেডিট, তার মানে বাকি রয়ে যাচ্ছে কতটুকু। তাই এখন কি হয়েছে দেখেন, এই দুটো মানে স্যার বিলের 80% কনভার্ট হয়ে আমি বিলটা দিতে পারছি। যদি এখানে কিছু লেখা দেখানো লাগে, অ্যাটাচমেন্ট দেওয়া লাগে, দিতে পারবো। তাহলে আমি সেভ এন্ড ক্লোজ করলাম। ঠিক আছে, ও এখানে কি আছে, দি অ্যামাউন্ট পেইড প্লাস ক্রেডিট ক্যান নট বি লেস দেন দ্য সিলেক্টেড বিল, অলসো দ্য সিলেক্টেড বিল ক্যান নট বি লেস দেন দ্য সিলেক্টেড ক্রেডিট। কি বলে সিলেক্টেড ক্রেডিট বিল টিল কি বলে? হুম, এখানে ঘটনা কি ঘটলো? কোনো ইস্যু আছে কিনা? এ তো একটা আজগুবি ব্যাপার ঘটে গেল, কি স্যার? প্লাস ক্রেডিট ক্যান নট বি লেস দেন দ্য সিলেক্টেড বিল, অ্যামাউন্ট টু অ্যাপ্লাই কেন? দেখি আবার সেভ ক্লোজ করে দেখি, এটা মাইনাস হচ্ছে কেন? আচ্ছা, ক্লিয়ার পেমেন্ট করে দিয়েছি, তাহলে আমার এই টাকা আবার ওখানে যাইতে হবে। দেখি কি হয়েছে ঘটনাটা। এখানে গেলাম, যে কোনো একটা ক্লিক করে এখানে মার্কাস পেইডে আসলাম, এসে এটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে ডেটটা 30 ডিসেম্বর 2023 দেওয়া আছে, ওকে। এইখানে এসে স্টার 80%, ওকে দিলাম, দিয়ে সেভ এন্ড ক্লোজ। কি কাহিনী হচ্ছে? দ্য অ্যামাউন্ট পেইড প্লাস ক্রেডিট ক্যানট বি লেস দেন দ্য সিলেক্টেড বিল। লেস দেন সিলেক্টেড বিল এরকম হবে কেন? টিক দেওয়া যায় না মানে? টিক তো অবশ্যই দিতে হবে, টিক না দিলে তো হবে না, টিক না দিলে তো সব জিরো জিরো হয়ে যাবে। দেখি টিক উঠাই দিয়ে দিই, আর টিক উঠাই দিয়ে সেভ হয়েছে, কিন্তু টিক দেওয়া যাবে না, এটা কেমন হয়ে গেল? তাহলে আমার কি বিল দুটোই কি ইফেক্টিভ হয়েছে? সেটা কই, আমার পেইডে যাই, পেইডে, এখানে আবার ডেট রেঞ্জ, সব জায়গায় তো ডেট রেঞ্জ দিয়ে কি হয়? আচ্ছা 17, ডেট টাইম চেঞ্জ করার টাইম নাই, 17 দিয়ে জানুয়ারি 1 দেখি পেইড কি হয়েছে কিনা। এই তো পেইডে আসে নাই, বুঝছেন? এই দুটোই আনপেইড রয়ে গেছে। ঠিক আছে, টিক মার্ক না দিলে তো সেইটা আর হলো না। তো বিল যে সেভ হলো, সে সেভ হওয়া বিলটা কই? আহ, এই এক্সপেন্স ট্রানজাকশনে যাই, দেখি সেভ হলে আর সমস্যা নাই। আচ্ছা বিল পেমেন্ট, হ্যাঁ হয়েছে, এইখানে হয়েছে, ওকে। বিল পেমেন্ট, এই যে বিল নাম্বার 1 এখানে আসছে। যাক, টিকমার্ক ছাড়া সেভ হচ্ছে, টিকমার্ক দিয়ে সেভ হয় নাই, ওকে। তো দুটোর ইম্প্যাক্ট আমরা দেওয়ার জন্য টিকমার্ক দিব। যদি সেভ না হয় টিকমার্ক উঠাই দিয়ে তারপরে এইভাবে সেভ করবো, সমস্যা নেই। এটা একটু নতুনত্ব করছে, আগে এরকম ছিল না কিন্তু, ঠিক আছে। এটা এইভাবে আগে টিকমার্ক দিয়েই তারপরে কিন্তু এ করতে হতো। ঠিক আছে, ওকে। তাহলে এবার আছে আমাদের বাকি আছে কি, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। তাহলে রেস্ট অফ দ্য অ্যামাউন্টের বিল পেমেন্ট করতে হলে কি করতে হবে? এই যে সেই বিলে আসলাম। এখন কোন বিলটা ধরেন, পুরো যে বিলটা, সেই বিলের, আমরা যে কোনো একটা বিলে, দুটোর যে কোনো একটা বিলে ধরেন এইটাই প্রথমটাই গেছি, গেলে এই যে এখন দুটো বিলে কত টাকা বাকি আছে দুটো মিলায়, সেই টাকাটা এখানে শো করলো। এবার টিক দেওয়া আছে, এখন ডেট হবে কত, 2023 হবে না, এখানে 2024-এর জানুয়ারির মেবি 2 তারিখ না 3 তারিখ হবে, দেখি একটু দেখে নিই। জানুয়ারির 2 তারিখ, ওকে। জানুয়ারি 2 তারিখ, 2024, জানুয়ারি 2, ওকে দিলাম। আর সব ঠিকঠাক থাকবে। ও এখানে ব্যাংক অফ ইংল্যান্ড প্রথমটাই ছিল, এবার কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ওকে।
এখন এটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাড করা নাই, এই যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা এটা অ্যাড করব। চার্ট অফ অ্যাকাউন্টে ওইটার হেডের সাথে কানেক্ট করা আছে, কিন্তু এখানে ক্যাশ বলতে দেখেন কিছু নাই, যে ক্যাশে পরিশোধ করছি সেটা নাই। তাহলে আমরা অ্যাডে যাব, অ্যাডে যে এখানে আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট নামটাও দিতে পারি, না হলে শুধু ক্যাশ দিতে পারি। আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টই দিই, এই পুরোটাই দিই। আর এর চার্ট অফ অ্যাকাউন্ট আবার এটাই আছে, ঠিক আছে। অ্যাকাউন্ট টাইপ ক্যাশ অ্যান্ড ব্যাংক ইন হ্যান্ড, আর এখানে ক্যাশ অ্যান্ড হ্যান্ড দিব, ঠিক আছে, ক্যাশ অ্যান্ড হ্যান্ডই দিচ্ছি, সমস্যা নাই। আর এখানে ক্যাশ অ্যান্ড ব্যাংক ইন হ্যান্ড দিলেই হবে, ওকে, সমস্যা নাই। আর এখানে ডিফল্টে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এটা ডেসক্রিপশনে দিয়ে দিই। আর যেহেতু ক্যাশ এটা আমার অ্যাসেট, ও এখানে আবার কপি পেস্ট হয়ে ক্যাশ উঠে গেছে এটা, ওকে। আর এটা যেহেতু অ্যাসেট আমার, তাহলে আমি দিচ্ছি 1070 দিলাম, দিয়ে আমি এটা চার্ট অফ অ্যাকাউন্টটাও অ্যাড করে নিলাম, ওকে। তাহলে আমি এখন কিন্তু এটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এখানে দিতে পারতেছি, দিলাম। দিয়ে আচ্ছা, এখানে তো নাম্বারটা আগে আসে নাই, কি হলো, যাক সমস্যা নেই, ওটা আন্ডার প্রোগ্রেস, সমস্যা নেই, হবে। আচ্ছা দিলাম, দিয়ে এখন আমার ডেটটা 2 তারিখ দিছি, দিয়ে আমার এখান থেকে এবার দেখি টিকমার্ক সহ কি হয়। এখানেও টিকমার্ক, এখানেও টিকমার্ক, অর্থাৎ টোটাল অ্যাডজাস্টমেন্ট হয়ে অ্যামাউন্ট অফ ক্রেডিট 0। এবার টিকমার্ক সহ আশা করি সেভ হতে পারে, সেভ দিলাম, হ্যাঁ হয়ে গেছে, সেভ। তার মানে কিছু কিছু জায়গায় টিকমার্কের অপশন দিলে সেভ হচ্ছে না, আবার কিছু কিছু জায়গায় টিকমার্ক অপশন দিলে সেভ হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা গেল তাহলে। এখন আমাদের কাজ আছে কি, যে এটা করলাম, এটা করার পর বিল হয়ে গেল, কনভার্ট বিল পার্সেস সাপ্লায়ার ক্রেডিট। এখন সাপ্লায়ার ক্রেডিট, সাপ্লায়ার ক্রেডিট করার আগে নতুন একটা বিল কিভাবে করে, ঠিক আছে, পে বিল আমরা করছি, এগুলো সব করছি, কিন্তু সাপ্লায়ার ক্রেডিট একটা করব, মানে একটা বিল, নতুন করে একটা বিল জেনারেট করব। সেখান থেকে ধরেন আপনি কোনো প্রোডাক্ট কিনছেন, কিনে আপনার সাপ্লায়ারের কাছ থেকে কিনছেন, কিনে দেখলেন কোনো কারণে সে প্রোডাক্টটা ভাঙা বা ফাটা, কাস্টমারের বেলা তো কাস্টমার আপনাকে ফেরত দিত, এখন আপনি আপনার সাপ্লায়ারে ফেরত দিবেন, সেটা হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট। ওই ক্রেডিট নোট যেমন, সেখানে সাপ্লায়ার ক্রেডিট সেরকম। একটা হচ্ছে কাস্টমার ক্রেডিট নোট, কাস্টমার আপনাকে ফেরত দেয়, সেইটা আপনি অ্যাডজাস্ট করেন স্টকে। আর এখন হচ্ছে আপনি সাপ্লায়ারের কাছ থেকে যা কিনবেন সেইটা আপনি সাপ্লায়ারকে ফেরত দিবেন কোনো ভাঙা ফাটা বা যে কোনো প্রবলেমের কারণে, ঠিক আছে, সেটা হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট। আচ্ছা তাহলে আমার বিল, এখানে বিল করব আর এখানে রিটার্নও করব। আচ্ছা এইটা হচ্ছে আমার এই সাপ্লায়ার লোকাস হল। তাহলে আমরা এটা অ্যাড করার জন্য কোথায় যাব, এতক্ষণ তো দেখলাম ডিরেক্ট পার্সেস অর্ডারের মাধ্যমে বিলে কনভার্ট করা, তারপরে আবার টাকা পে বিল, তিনটা কিন্তু একই জিনিস দেখছি। এখন ডিরেক্ট বিল টুলসটা কিভাবে আমি কাজ করব সেটা দেখব। এখানে পেস্ট করলাম লোকাস হল, দিলাম, তারিখ কত, তারিখ 25 ডিসেম্বর 2023, টার্ম 30, 2023 ডিসেম্বর 25, ওকে, টার্ম 30 আছে, লোকেশন ইউকে। এখানে ক্যাটাগরি ডিটেইলস আছে, আইটেম ডিটেইলস শো করা আছে, কিন্তু পার্সেস অর্ডারে কিন্তু আইটেম ডিটেইলস ছিল না শো করানো। আচ্ছা এখানে যাব, লাইফ সেভিং ইকুইপমেন্ট দুইটা 10%। এই দেখেন এখানে একটা বিষয় দেওয়া আছে, কস্ট আর সেলস, কেন, যে আপনি কয় টাকায় কিনতেছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এটা তো আপনি আর আপনার কাস্টমার দেখবে না, আপনার সাপ্লায়ার থেকে আপনি কয় টাকায় কিনতেছেন এবং এটা সেলস অ্যামাউন্টটা কত হবে সেইটা এখানে দেওয়া আছে। কেন দেওয়া আছে, যদি মনে হয় যে না কোনো জায়গায় আমার কোনোটার সেলস অ্যামাউন্টটা দেওয়া নেই বা পার্সেস কস্টটা দেওয়া নাই, সেটা আপনার ক্লায়েন্ট আপনাকে নাও দিতে পারে, আপনার চেয়ে নিতে হবে। দেখলেন যে এই প্রোডাক্টগুলো নিয়ে যখন কাজ করতে গেলেন দেখলেন কোনোটার, যেহেতু এগুলো আমার সাপ্লায়ারের কাছ থেকে কিনে আমি আবার সেল করি, তাহলে ডাটাবেজে আমার একই প্রোডাক্টের দুটো রেটই কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থাৎ এই যে রেট কস্ট যেটা, ঠিক আছে, কত টাকায় কিনতেছেন সেটা উল্লেখ করবেন, আর সেলস কত করবেন কত টাকায় সেটা উল্লেখ করবেন, না হলে আপনার প্রফিট কত তা আপনি কিভাবে সফটওয়্যারে এন্ট্রি করবেন বা বুঝবেন কিভাবে, ঠিক আছে। সেজন্য দুটো রেটই। এখন এইটা ধরেন কাস্টমার মানে সরি আপনার ক্লায়েন্ট কি আপনাকে দিবে, না, এটা দিবে না, কেউই দিবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কেউই দিবে না, আপনার চেয়ে নিতে হবে। কারণ আপনার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে লাগতে পারে, আপনি তো জানেন না যে এর ভিতরে কোন প্রোডাক্টের, কোনো একটা প্রোডাক্ট থাকতে পারে শুধু সেলস প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া নাই। তাহলে কি করতে হবে, আপনার যদি ক্লায়েন্টের কাছে চান যে এগুলোর প্রাইসিং লিস্টটাও আমাকে দিতে হবে, দুইটা কস্ট এবং সেলস দুটোর মানে রেটটাই দিতে হবে, তাহলে আপনি কোনটায় কি লাগবে না লাগবে সেভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আচ্ছা লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 2, ট্যাক্স 10%, পেস্ট করলাম, লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 2, ট্যাক্স কত, 10%, 10, ক্লাস কি হবে ওইটা, এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট দিলাম,
ওকে। উফ, এবার আছে কি, ইসিজি মেশিন কোয়ান্টিটি 5 ট্যাক্স 10%। ইসিজি মেশিন কোয়ান্টিটি 5 ট্যাক্স 10%। এরপরে কি আছে, সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3 ট্যাক্স 8%। কোয়ান্টিটি 3 ট্যাক্স 8%। এইটার সার্জিক্যাল ইকুইপমেন্টের দিব, আর এটা হচ্ছে ইসিজি মেশিনের ক্লাসটা দিব। এই দিলাম, দিয়ে এখন কি করব, এখন হচ্ছে আমাদের এটা বিল হয়ে গেল, ডেটটা হয়ে গেল, আমি এটা বিল ক্রিয়েট করে ফেললাম, 7 ক্লোজ। আর কোনো কাজ এখানে নাই। তাহলে বিল আমাদের রেকর্ড হয়ে গেল। সিম্পলি এভাবে আমরা বিল রেকর্ড করব। এটা কার সাথে হয়েছে, লুকাস হল। ওকে। তো বিল হওয়ার পরে কত তারিখ বিল হলো, 25 ডিসেম্বর। 27 ডিসেম্বরে যখন প্রোডাক্ট আপনার হাতে আসলো, তখন আপনি দেখলেন যে সার্জিক্যাল ইকুইপমেন্ট একটা ভাঙা বা ফেটে গেছে। আপনি সেটা রিটার্ন করবেন 27 ডিসেম্বরে এসে। তাহলে কিভাবে করবেন এটা, সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 1। এখন দেখেন এখানে এই সার্জিক্যাল ইকুইপমেন্টের ট্যাক্স ছিল কত, 8% ট্যাক্স ছিল। এটা কিন্তু এখানে নাই। আর সার্জিক্যাল ইকুইপমেন্ট যখন ফেরত পাঠাবেন, কতই কিনছিলেন সেটা যাতে মনে রাখতে পারেন বা সেটা দেখে যেন ঠিক মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, তাইলে এই টাকাটা তখন আপনার প্রয়োজন হবে। ঠিক আছে, সেজন্য আমাদের আহ, হয়তো ঠিক আছে, এই উপরেরটা দেখছিলাম মনে হয় কোথায় একটু তারতম্য আছে কিনা, সেরকম একটু মনে হয়েছে, নাকি ঠিক আছে বলতে পারি না। মেবি ঠিক আছে। আর কোনো মানে আপনার যে ক্লায়েন্ট যা দিবে তাই সেগুলো তো 19-20 হবে না। হ্যাঁ, টাকা যদি কোনোটা 19-20 হয় তাকে অবগত করতে হবে। আচ্ছা, তাহলে আমার 27 তারিখ, 27 ডিসেম্বর সার্জিক্যাল ইকুইপমেন্ট দিয়ে একটা ইয়ে করতে হবে। এই যে সাপ্লায়ার ক্রেডিট, সাপ্লায়ার ক্রেডিট টুলসটার কাজ এখন শুরু। যেমনটা ক্রেডিট নোট, দেখেন ক্রেডিট নোটে সোজাসুজি এটা আছে। সাপ্লায়ার ক্রেডিটে যাব, সাপ্লায়ার ক্রেডিটে যে আমার সাপ্লায়ার কে ছিল, লুকাস হল ছিল। লুকাস হলে গেলাম। এখন এই লোকের সাথে কি আমার ইনভয়েসটা কি দেখি ছিল, সরি ইনভয়েস বলতেছি, এই বিল টিল কি দেখি ছিল, সেটা কিন্তু এখন শো করে নাই। এখন আমার কি করতে হবে, এখানে যে আমার সেই প্রোডাক্টটা অ্যাড করতে হবে, সার্জিক্যাল ইকুইপমেন্ট দিলাম। কোয়ান্টিটি কয়টা, একটা। এই যে সেই 785 দেওয়া আছে। ঠিক আছে, 785 দিয়া দেখেন সেল অ্যামাউন্ট কিন্তু এখানে আসে নাই, শুধু পার্সেজ অ্যামাউন্ট আসছে। এখন আছে কি, ভ্যাট কত ছিল, সাপ্লায়ার ক্রেডিট, সরি এই সার্জিক্যাল ইকুইপমেন্ট দিয়েছি, ভ্যাট ছিল 8%। তিনটা কিনছিলাম, একটা ফেরত দিচ্ছি, আর দুইটা কিন্তু আমার ভালো আছে, সেজন্য আর দুটার সাথে কোনো কিছু আসতেছে না। এখন আমার এইটার 8% ট্যাক্স ছিল, এখানে দেওয়া নাই, কিন্তু আমার সেটাকে দেখে নিজ দায়িত্বে দেখে এই 8% ট্যাক্স এখানে দিতে হবে। 8%। ওকে, ক্লাসটাও দিয়ে দিলাম, তাহলে অ্যাডজাস্টমেন্টটা হবে। সার্জিক্যাল ইকুইপমেন্ট দিলাম, এটা দিয়ে ডেট কত, 25 ডিসেম্বরের জায়গায় 27 ডিসেম্বর, 27, 2 দিন পরে দিলাম, দিয়ে আমার এখান থেকে 7 ক্লোজ করে দিলাম। এখন যদি আপনি চান যে এই যে যে সাপ্লায়ার ক্রেডিট করলাম, কই এই যে এটা কি, এটা প্রোডাক্টটা কি ছিল, সার্জিক্যাল ইকুইপমেন্ট। এখন আমি এই যে আমি তো একের পর এক দেখায় যাচ্ছি, কিন্তু আপনাদের মনে হতে পারে যে না এগুলোর রিপোর্ট তো কেমনে কি হচ্ছে, কিভাবে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেক কাজের রিপোর্ট তো দেখার তো টাইমটাও অবশ্য সময় সাপেক্ষ, যে অনেক লম্বা হয়ে যায়। দেখেন ক্লাস বলা থাকে 1.5 ঘন্টা, কিন্তু হয়ে যায় 2 ঘন্টা প্লাস। আজকে নয় একটু দেরি করছি আমরা। আচ্ছা, এখান থেকে আমার অ্যাকাউন্টিং এ যে রিপোর্টে যাব। ঠিক আছে, সরি অ্যাকাউন্টিং এ যে বলতেছি, এখানে রিপোর্ট সেকশনে যাব, এই অল অ্যাপে যে এখান থেকে রিপোর্ট সেকশনে যাব। কি রিপোর্ট কি হারায় গেছে নাকি, আমি না রিপোর্ট খুঁজে পাচ্ছি না, এখন এত লোড হয়ে গেছে মাথায়। কেউ একটু দেখায় দেবেন রিপোর্টটা কই এই যে, যাই হোক। আচ্ছা, এইখানে যে আপনি যদি সার্চ করেন যে স্টক ভ্যালুয়েশন, STOCK, এখন স্টক এখন কেন লিখবেন, এইখানে কিন্তু স্টক আছে দেখেন। এক এক দেশে, কোন দেশে স্টক নামে থাকে, কোন দেশে ইনভেন্টরি নামে থাকে। যদি এখানে ইনভেন্টরি লেখা থাকতো তাহলে আমরা সার্চ করতাম ইনভেন্টরি লিখে। আর যদি এখানে এই যে যেহেতু আমরা দেখতেছি এখানে স্টক নামে আছে, তাহলে মানে ইনভেন্টরিকে বিভিন্ন দেশে স্টক নামে অভিহিত করা হয়, আবার বিভিন্ন দেশে ইনভেন্টরি নামে অভিহিত করা হয়। ওই ঘুরে ঘুরে সেই জিনিস এক। এখন এখানে যেহেতু স্টক নামে আছে, আমরা কি করব, এই স্টক লিখে জাস্ট স্টক কথাটা এই রিপোর্ট সেকশনে লিখবো। কোথায়, যে এই যে রিপোর্ট, এইখানে যে এই যে সার্চ বাটন, স্টক লিখছি। এখন স্টক নিয়ে কয়টা রিপোর্ট আছে, 3টা।
স্টক ভ্যালুয়েশন সামারি, স্টক ভ্যালুয়েশন ডিটেইল, স্টক টেক ওয়ার্কশিট। তা সামারিতে হচ্ছে শর্টকাট রিপোর্ট পাওয়া যায়, আমি ডিটেইল রিপোর্টটা দেখা শিখবো। সামারিতে কি কি পাওয়া যায় তা আমি বুঝে নেব ডিটেইল দেখতে পারলে, ঠিক আছে। তা ধরেন ডিটেইলটা দেখাই মুখ্য বিষয়, তা আমি স্টক ভ্যালুয়েশন ডিটেইলসে যাচ্ছি। এখন আমি কি করব, কুইক বুকস হচ্ছে সব থেকে সেরা, যে কারণে রিপোর্টের জন্য সেরা, যে কত ধরনের রিপোর্ট আপনার লাগবে, সব ধরনের রিপোর্ট আছে। এখন ধরেন আমি, কারোর যদি কোনো স্পেসিফিক ডেট রেঞ্জে প্রয়োজন হয় রিপোর্ট, সে সেটা দিবেন। আমি ধরেন অলরেডি দিচ্ছি, অলরেডি দিচ্ছি। এবার এখানে দেখেন এখন নতুন একটা টুল অ্যাড করছে, কম্পেয়ার। এইখানে যাবেন, এইখানে গেলে কম্পেয়ার করবে, স্টক ভ্যালুয়েশন কম্পেয়ার করবে কিসে, এই ধরেন কোন প্রোডাক্ট, মানে সরি, কোন কোন স্টকটা বা কোন ইনভেন্টরিটার আপনার কেমন কি সেল হচ্ছে, বা স্টক কস্ট কেমন কি হচ্ছে, ঠিক আছে, এটা কম্পেয়ার করবে। এখানে এসে দেখেন কম্পেয়ার ভিউ, নর্মাল ভিউ, কজি ভিউ, কমফোর্ট ভিউ, এক্সপান্ড অল, কোল্যাপস, ঠিক আছে, অল, জুম টু 75%, জুম টু 90, মানে বিভিন্ন রকম। এখানে এই জিনিসগুলো কিন্তু নতুন অ্যাড করছে, ঠিক আছে। এখানে গেলে এরকম দেখাবে, মোটামুটি শর্টকাট, এটা মানে টেবিল আকারে দেখাবে। আর এখানে যদি যান কম্পেয়ার দেখতে পারবেন, অর্থাৎ গ্রাফ, ঠিক আছে, পাই চার্টের মতো তো দেখতে পারবেন, ঠিক আছে। এখানে তো তিনটা সেটা দেখাচ্ছে, আরো আছে প্রোডাক্ট, সমস্যা না, ঠিক আছে। এবার এখানে ভার্টিক্যাল বার আছে, ট্রেন্ড বার আছে, এগুলো চেঞ্জ হবে, ঠিক আছে, এই দেখেন এই। তারপরে এই যে স্ট্যাকড বার আছে, কেপিআই আছে, আপনি কোন ভাবে দেখতে চান, জাস্ট কেপিআই যদি দেখেন যে এতটুকু শর্টে দেখলেন, বিভিন্ন রকম অ্যাঙ্গেলে আপনি দেখতে পারবেন এখন, ওকে। আবার ফিল্টার করতে পারবেন, নাম্বার ফরম্যাট এখান থেকে এক পেজে কতগুলো দেখাবে, হেডারে কেমন কি থাকবে, কোম্পানি লোগো থাকবে কিনা, ঠিক আছে, এই যে কোম্পানি লোগোটা থাকবে, রিপোর্ট পিরিয়ডটা, ডেটটা আপনি অল ডেট থাকবে কিনা, এটা শো করাবেন কিনা, কোম্পানি নেম শো করাবেন কিনা, আপনি কি শো করাবেন। এরপরে লাস্টে এসে কি করবেন, এক্সপোর্ট করে নেবেন, ডাউনলোড করে নেবেন পিডিএফ এ, বা এখানে প্রিন্ট করে নেবেন। ভাই এখন যা যা অ্যাড করছে, রিপোর্ট সেকশন করে দিয়েছে পুরো একেবারে অন্যরকম। দেখেন এত কিছু অ্যাড করলাম। আচ্ছা, এখন আমাদের কাজ যেটা, স্টক ভ্যালুয়েশন ডিটেইলসে এসেছি, ডিটেইলসে এসে আমরা এখন কিসের স্টকটা দেখবো। ধরুন সার্জিক্যাল ইকুইপমেন্ট, এই যে এক পিস ফেরত দেওয়া হয়েছে কিনে, এইটার রিপোর্টটা, মানে রিপোর্টে কোন ভাবে এটা হিট করছে বা কি দেখি, এটার নাম কি, সার্জিক্যাল ইকুইপমেন্ট, ওকে। আমাদের এখানে অ্যালফাবেট অনুযায়ী, উম, এখন অ্যালফাবেট অনুযায়ী আসে নাই, সার্জিক্যাল ইকুইপমেন্ট, সার্জিক্যাল এস, ঠিক আছে। প্রথমে আসে নাই, প্রথমে সার্জিক্যাল ব্যান্ডটা আসছে, ঠিক আছে। এরপরে 3 মিটার ইলাস্টিক, এরপরে থেকে দেখেন এই যে এইখান থেকে শুরু করে সব কিন্তু অ্যালফাবেট অনুযায়ী আছে। এখানে এস এ যাব, এস এস, সার্জিক্যাল, এই যে খেয়াল করেন, এই সার্জিক্যাল ইকুইপমেন্টের যদি আমরা পুরো রিপোর্টে আসি, সার্জিক্যাল ইকুইপমেন্ট এত তারিখে প্রথম আনা হয়েছিল 300 পিস, যা পার পিস এইটার দাম ছিল, এই টোটাল দাম হয়েছিল এই 300 পিস। এখন সেইটার দাম এই সব জায়গায় এখানে লেখা যায়, অর্থাৎ স্টক কস্ট, কোয়ান্টিটি অন হ্যান্ড, অ্যাসেট ভ্যালু বা রেট বা কোয়ান্টিটি, মানে প্রত্যেকটাকে আবার ওই যে স্টক অ্যাসেট হিসেবে দেখানো হয়েছে, এই জন্য অ্যাসেট ভ্যালুও দেওয়া আছে। এবার এরপরে সেলস রিসিপ্ট, অর্থাৎ সেলস করা হয়েছিল নগদে কয়টা, 3টা, এটা এর জন্য 3টা মাইনাস, পরে বিল করা হয়েছে, অর্থাৎ কেনা হয়েছে 3টা, আরো এরপরে 3টা প্লাস, ঠিক আছে। এই প্লাস মাইনাস করতে করতে তাহলে আবার সেই 300টা। এরপরে সাপ্লায়ার ক্রেডিট, এই যে আমরা, ও না আরো আছে, এটা তো ডেট রেঞ্জ অনুযায়ী আসছে। তা ধরেন প্রথমে 300 আসছে, এরপরে বিক্রি করা হয়েছে 3টা, মাইনাস করে দেখাইছে, মাইনাস করে 297টা। এরপরে এই যে বিলগুলো ব্যাক ডেটে দেখেন, 28 তারিখে বিল আর 25 তারিখে আবার বিল আছে। এখন এই 28 তারিখ 30 তারিখে এইগুলো কি করা হয়েছে, এই যে 28 তারিখে একটা বিল ক্রিয়েট করা হয়েছে, যেটা কয় পিস ছিল, 2টা। এরপরে আরেকটা বিল আছে 28 তারিখে, এটা 30 তারিখে, এটা 28 তারিখে বিল আছে কয়টা, এখানে আছে একটা। এগুলো যেগুলো প্লাস সেগুলো আমরা দেখতেছি কেনা, আর যেগুলো মাইনাস সেগুলো বিক্রি করা বা ফেরত দেওয়া। এই যে 3 পিস বিক্রি করা ছিল, আর এই যেগুলো প্লাস এগুলো কিনছি। লাস্টে এসে যে সাপ্লায়ার ক্রেডিটের মাধ্যমে একটা মাইনাস হয়েছে। এখন যাইতে যাইতে কয়টা আছে ওভারঅল, দেখেন লাস্টে এসে আছে কয়টা, 302টা। 300টা, এরপরে 297, এরপর আবার 300, আবার 299, 300, 302। তার মানে এইখানে আপনি দেখতে পাবেন যে সবগুলোর ইম্প্যাক্ট, অর্থাৎ স্টকে লাস্টে কয়টা আছে, কিনতেছেন বিক্রি করতেছেন, এই করতে করতে লাস্টে 302টা আছে। এবং তার ভ্যালুটাও দেখতে পাচ্ছেন, কবে কোনটা ব্যাক দিয়েছে, কোন কারণে ব্যাক দিয়েছে। এই সাপ্লায়ার ক্রেডিটে এখন ক্লিক করেন, এইটা সোর্স পেয়ে যাবেন, এটা সোর্স পেয়ে যাবেন, এই দেখেন সেই সাপ্লায়ার ক্রেডিটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। কুইক বুকসের এই যে যে বিষয়টা, এখানে কিন্তু লোড নেয় না, এই সমস্ত কাজ করতে কোনো লোড নেই কুইক বুকসে, ঠিক আছে। এই জিনিসটা আরো যত স্টক ভ্যালুয়েশন আছে বা স্টক ম্যানেজমেন্টের জন্য কুইক বুকস কিন্তু, সব রিপোর্ট তো পাবেন, কিন্তু এই স্টকের জন্য আরো স্পেসিফিক স্পেসিফিক করে রিপোর্ট পাবেন। কারণ এই টোটাল আমার এতগুলো প্রোডাক্ট, আমি কি করব, এটা এক্সপোর্ট করে ফেলতে পারি,
তারপরে এখান থেকে অ্যাড টু ম্যানেজমেন্ট রিপোর্ট, এখান থেকে ম্যানেজমেন্ট ভিউ এর জন্য রিপোর্ট ম্যানেজমেন্টের কাছে অ্যাসাইন করতে পারি। সুইচ টু ক্লাসিক ভিউ, আমি চাইলে এটাকে ক্লাসিক ভিউ আকারে দেখতে পারি, কাস্টমাইজ করতে পারি, সেভ করতে পারি, বহুত কিছু করতে পারি। তো আমরা একটা রিপোর্ট দেখলাম আর কি, ঠিক আছে। এবার আছে কি আমার পে বিল, এটারও পে বিল করবো 70% আর 30%, এটা ব্যাক দেওয়া হয়ে গেছে। এখন আবার পে বিল টিল করতে গেলে কি কি ইম্প্যাক্ট আসে সেটা একটু দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, এখন এই পে বিলে যে আমরা ওই বিলে যাব, ওই বিলের ওই সেকশনে যাব, বিলের সেকশনে যে এই যে এইখানে এক্সপেন্স ট্রানজাকশনে এখানে এসে কোন বিলটা দিব আমরা, এই যে পার্সেস অর্ডার গেছে, ক্রেডিট গেছে, এই যে লুকাসল এই বিলটা, এটা পে বিল মানে মার্ক অ্যাজ এ পেইডে করব। করলে এখানে আসলাম, ডেট কত হবে পে বিলে, এটা 28 ডিসেম্বর আর 2 জানুয়ারি একই, 70%, কিন্তু এখানে পার্সেন্ট উল্লেখ করা আছে, পার্সিয়াল কিন্তু পার্সেন্ট উল্লেখ করা, আর ব্যাংক দুই ব্যাংক, 28 ডিসেম্বর 70% চেক, ঠিক আছে। আর ডেটটা 28 ডিসেম্বর দিব, 28 ডিসেম্বর দিলাম, রেফারেন্স টু আসতেছে, এখানে চেঞ্জ করে দিব ব্যাংক অফ ইংল্যান্ড। ওকে, এখন এইখানে দুটো বিল আছে, দেখেন এই দুটো বিল আগে অ্যাড এক করতে হবে। দেখেন সাপ্লায়ার ক্রেডিটও কিন্তু এখানে একটার সাথে একটা অ্যাটাস্টেড, দুটো না, বিল একটা সাথে সাপ্লায়ার ক্রেডিট, এটা ওপেন করার সাথে সাথেই কিন্তু এটার সাথে এটা অ্যাটাচড হয়ে গেছে, আমার অ্যাটাচ করা লাগে নাই, তার মানে এই বিলটার সাথে এটা জড়িত, তার জন্য কুইক বুকস এটাকে অ্যাসাইন করে দিয়েছে। এখন আমার টোটাল টাকা পাইতে যেতাম 10,438, সেখানে একটা প্রোডাক্ট আমি ফেরত পাঠিয়ে দিয়েছি, টাকা পাইতে যেতাম না, টাকা আমার দিতে হতো আমার সাপ্লায়ারকে 10,438, সেখান থেকে একটা প্রোডাক্ট কিনে আমি ফেরত পাঠিয়েছি, ভেঙে গেছে বা ফেটে গেছে এই জন্য, তাহলে আমার এখন টোটাল টাকা দিতে হবে 9,628, ঠিক আছে। এখন এইখানে আমি কি করব, আবার সেই পার্সেন্ট করে ফেলবো, তাহলে আমার যে টাকা আছে সেইটার উপরে আমার 70% দিতে হবে, তাহলে এখানে যাব 00 পরে *70% চিহ্ন দেবো, দিয়ে বাইরে আসবো, এসে 70%। এখন দেখি আমার এই টিক মার্ক দেওয়া আছে এবং এখানেও মাইনাস যেটা সেটা বেরোনো আছে, দেখি বা সেভ হয় কিনা, সেভ অ্যান্ড ক্লোজ, ওই দেখেন ওই যে সেই কাহিনী। এখন আমি যে টিকমার্ক উঠায় দেবো, টিকমার্ক উঠায় দিলে তো কাজ হবে না, দেখি আমি এইটা উঠাই, হ্যাঁ দেখি অ্যাপ্লাই হয় কিনা, আমি একটু দেখি, এটা অ্যাপ্লাই হলে তাহলে আমার সাপ্লায়ার ক্রেডিটটা যদি এর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আমার কোনো টেনশন নাই। ওকে, আচ্ছা সাপ্লায়ার ক্রেডিটটা অ্যাডজাস্ট হয়েছে মেবি, হ্যাঁ হয়েছে, না হলে এটা মাইনাস এইভাবে দেখাতো না। ওকে, তাহলে ঠিক আছে, ট্যাক্স তো মানে মাইনাস হয়েছে, এটাও হয়েছে, সমস্যা নেই, এটা তাহলে টিকমার্ক উঠাই দিবেন, ওই মাইনাস ফিগার যখন হয়ে যায় তখন ওটা টিকমার্ক থাকা অবস্থায় নেয় না, ঠিক আছে, নতুন নতুন আমদানি এটার। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, বাকি বাকি অ্যামাউন্ট যেটা এখানে দেওয়া আছে, বাকি অ্যামাউন্টটা 2 জানুয়ারি 2024-এ 30% চেকে, মেট্রো ব্যাংকে। ওকে, তাহলে আমার কি করতে হবে, এখানে আসলাম, আবার সেই লুকাসল মার্কাস পেইডে যাব, এখানে অবশিষ্ট টাকাটা শো করবে এবং সাপ্লায়ার ক্রেডিটও আছে, আর আনঅ্যাপ্লাইড পেমেন্ট এই টাকাটা, ঠিক আছে, এটা যাবে, মানে আনঅ্যাপ্লাইড বলতে এখনো আনঅ্যাপ্লাইড স্ট্যাটাসে আছে, বাকি যে পেমেন্টটা সেইটা আমরা যখন নিয়ে নিব তখন ওই সাপ্লায়ার ক্রেডিট বা ওই যে মানে পেমেন্ট টেমেন্ট সবকিছু একবার ক্লিয়ার হয়ে যাবে, যে না ওই ট্রানজাকশনটা সব ক্লিয়ার। 23-এর পরে 24 জানুয়ারি 2 দিলাম, দেওয়ার পর এখানে সবকিছু টিকমার্ক আছে, এখানে কোনো মাইনাস টিনাস নেই, সব অ্যাডজাস্ট হয়ে গেছে, সেভ অ্যান্ড ক্লোজ। ওকে, এবার কিন্তু সবকিছু অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আর ওইটার সাথে কোনো কিছু জড়িত নাই এটা, ঠিক আছে, কোনো কিছু জড়িত নাই, সবকিছু ওভারঅল হয়ে গেছে। দেখেন এই যে টোটাল বিফোর সেলস ট্যাক্স এই টাকাটা, সেলস ট্যাক্স সহ এই টাকা, আর টোটাল ছিল এই টাকা, সেখান থেকে আবার মাইনাস এই এই সাপ্লায়ার ক্রেডিট হয়ে গেছে, ওভারঅল মোটামুটি সব এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে, তার মানে বিল কিভাবে করে, সাপ্লায়ার ক্রেডিট কিভাবে করে, আবার পার্সেস অর্ডার কিভাবে করে, সবই দেখলাম। এখন দেখবো কি কাস্টমার অ্যাসাইন করে কিভাবে, ঠিক আছে, এই যে এক্সপেন্স রেকর্ড অ্যাসাইন বাই কাস্টমার। এখন এক্সপেন্সটা কি, এই যে এতক্ষণ যে বিল বিল করলাম, বিল কি যখন বাকিতে কেনা বেচা হয়, পে বিল না, আমি বিলের কথা বলছি, যে বিল কি, আমি যখন কোনো প্রোডাক্ট কিনতেছি আমার সাপ্লায়ারের কাছ থেকে বাকিতে, তখন আমি বিল করি, আমি যখন পেমেন্ট তাকে দিই তখন পে বিল করি, আমার যখন বাকিতে কেনা প্রোডাক্ট ফেরত পাঠাই সাপ্লায়ারকে তখন আমি সাপ্লায়ার ক্রেডিট করি, আর যখন আমি সম্পূর্ণ নগদ টাকা দিয়ে আমি প্রোডাক্ট কিনি তখন কি করি, এক্সপেন্স করি, এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করি। এখন কুইক বুকসে ফিচার আছে দুটো দারুণ ফিচার, সেটা কি, এইখানে একটু মনে রাখেন, এই লাইনটা একটু মনে রাখেন, এখানে দেখেন যতগুলো ফিচার আছে তার ভিতরে একটা চেক আর একটা এক্সপেন্স। বিল মানে তো বাকিতে কিনি, ঠিক আছে, চেক আর এক্সপেন্সে কি হবে, এক্সপেন্সটা হলো নগদে, সম্পূর্ণ নগদে যদি কেনা হয় তাহলে এক্সপেন্স,
এখন যদি বলেন ভাই তাহলে চেকে কেনা হতো নগদে, এটা কি এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করা যেত না? হ্যাঁ যেত। যেমনটা সেলস এর ক্ষেত্রে আপনি যদি ইনভয়েস রেকর্ড করেন তাহলে আমরা বুঝে নেই যেটা বাকিতে বিক্রি হচ্ছে কাস্টমারের কাছে, এই জন্য ইনভয়েস। আর যদি নগদে বিক্রি হতো তাহলে কি করতাম? সেলস রিসিপ্টের মাধ্যমে রেকর্ড করতাম যে সম্পূর্ণ নগদে, 1 টাকাও বাকি নেই। ঠিক এখানেও তাই, আমি যখন আমার সাপ্লায়ারের কাছ থেকে বাকিটা কিনতেছি তখন বিলের মাধ্যমে রেকর্ড করি, আর যখন আমার সাপ্লায়ারের কাছ থেকে সম্পূর্ণ নগদে কিনতেছি তখন এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করি। আর যদি আমি চাই যে আমি চেকের মাধ্যমে নগদে কিনতেছি, শুধু চেকের মাধ্যমে, আমি আমি ধরেন নগদে কিনতে পারি কি কি দিয়ে? ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনতে পারি, তাতে তো অবশ্যই সে সেই সিকিউরিটি পাবে, আমার সাপ্লায়ার ধরেন সেই সিকিউরিটি পাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে। তার কারণে সেটা আমি ধরেন নগদে, এক অর্থে নগদে, ঠিক আছে, টাকা হয়তো এখন পরিশোধ হচ্ছে না, ক্রেডিট কার্ড দিয়ে কিনলে নির্ধারিত ডেটে আপনারা জানেন ক্রেডিট কার্ডে বিল হয়, কিন্তু তখন তো অ্যাডজাস্টমেন্ট তো সাথে সাথে হয়, ঠিক আছে, আর বিলটা মাস শেষে যে জেনারেট করে। এখন ইস্যু ওইটা না, ইস্যু হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে কেনেন, নগদ টাকা দিয়ে কেনেন, ব্যাংক দিয়ে মানে ব্যাংকের থ্রুতে চেক দিয়ে কেনেন, না ডিরেক্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান, সব কিছু যত ধরনের নগদ আছে সব ধরনের এটা আপনি এক্সপেন্স দিয়ে রেকর্ড করতে পারবেন। কিন্তু যখন শুধুমাত্র চেকে পেমেন্ট করবেন তখন আলাদা এই চেক নামের এই টুলসটার মাধ্যমে রেকর্ড করবেন। আমার কথা ক্লিয়ার? ক্রেডিট কার্ড দিয়ে আমি কিনতে পারি পেমেন্ট করে, ক্রেডিট কার্ডে পেমেন্ট দিয়ে কিনতে পারি, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে কিনতে পারি, ডিরেক্ট ডেবিট অর্থাৎ ব্যাংকে ডিরেক্ট টাকা পাঠায়, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় কিনতে পারি, চেক দিয়ে কিনতে পারি, সবভাবে কিনতে পারি এক্সপেন্স টুলস এটার মাধ্যমে। চেকের মাধ্যমেও যদি আমি কিনে থাকি, আমি যদি চাই যে আমি চেক টুলসটা ইউজ করব না, এক্সপেন্সের মাধ্যমে আমি রেকর্ড করব যে আমি শুধু চেকের মাধ্যমে কিনেছি, সেটা আপনি এক্সপেন্সে গেলে কিন্তু চেক দিয়েও করতে পারেন। মানে এই চেকে যে শুধু চেকের মাধ্যমে যেটা করে সেটা এক্সপেন্সে যে কোনোটা দিয়ে আপনি করতে পারেন। যেমনটা আমি এক্সপেন্সে যদি যাই দেখাই, এখানে পেমেন্ট গেটওয়ে কি কি থাকে, দেখেন পেমেন্ট মেথড কি আছে। আমি বিকাশ অ্যাড করছিলাম কালকে, বাংলাদেশ লোকেশনে ধরেন বিকাশ, বিকাশ, ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, ডিরেক্ট ডেবিট সবই আছে এখানে। আপনি যদি নগদ অ্যাড করতে চান, পেপাল অ্যাড করতে চান, পেওনিয়ার অ্যাড করতে চান, স্টেপ অ্যাড করতে চান, ঠিক আছে, তারপরে ওয়াইজ অ্যাড করতে চান, ওয়ার্ল্ড ওয়াইড যে পেমেন্টগুলো, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তার মানে এক্সপেন্সে গেলে মাল্টিপল পেমেন্ট মেথড আমার সামনে আসবে। কিন্তু যদি আমি কোনোভাবে চেকের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাহলে কি আসে দেখি, দেখেন শুধু পেমেন্ট ডেট আর চেক নাম্বার, আর কোনো পেমেন্ট গেটওয়ে আছে? তার মানে চেকে পেমেন্ট করতে হলে শুধুমাত্র চেকে যদি আমি করি তাহলে চেকের মাধ্যমে, চেক টুলস এর মাধ্যমে রেকর্ড করব, যেখানে অন্য কোনো পেমেন্ট গেটওয়ে আসবে না। আর যদি শুধু এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করি তাহলে আমি সবকিছু দিয়ে, মানে এক্সপেন্সের মানে নগদে কেনা যায় কোন কোন মেথড দিয়ে, সব মেথড আমি ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এবার এক্সপেন্স রেকর্ড করব অ্যাসাইন কাস্টমার, কাস্টমার অ্যাসাইন করে, যে ওই যে চাল কেনার উদাহরণ, দিনাজপুরের থেকে চাল কিনবো, দিনাজপুর থেকে চাল ঢাকার উদ্দেশ্যে আসবে, পথে নারায়ণগঞ্জ আমার একজন কাস্টমার আছে, তাকে অ্যাসাইন করে দিতে বলবো, মানে তাকে এখান থেকে অ্যাসাইন করব সেই এক্সপেন্সে, যাতে করে আমার সাপ্লায়ার যে গাড়িতে চাল পাঠাবে সেই গাড়ির ড্রাইভার বলেন, স্টাফ বলেন বা যা কিছু বলেন, তারা ওখান থেকে মানে তাদের মারফতে সেই সাপ্লায়ারের মাধ্যমেই কাস্টমারের কাছে ডেলিভারি হবে, সেইটা সেই অ্যাসাইন করে দিব আমি এখান থেকে। তার জন্য কি করতে হবে আমার? এক্সপেন্স করব, এক্সপেন্সে যাব, গেলাম এখানে ডাটাবেজ ওপেন করব এক্সপেন্সের জন্য, এই এক্সপেন্স, ওকে, এখানে ধরেন আমার সাপ্লায়ার কে, কার্সন গোমেজ, এখানে সাপ্লায়ার দিলাম কার্সন গোমেজ, দিলাম পেমেন্ট কোথায় কোন ব্যাংকে দিয়ে করছি, ব্যাংক অফ ইংল্যান্ড, চেক, ঠিক আছে, চেক, চেকের মাধ্যমে ধরেন এখান থেকে আমরা চেক বা সাপ্লায়ার কাস্টমার সবই বুঝে নেন, মানে এক্সপেন্সের মাধ্যমে করলে কি হয় আর চেকের মাধ্যমে, এখানে কিন্তু এক্সপেন্সের সবগুলো টুলস আসছে। চেক আমি চাইলে এখান থেকেও করতে পারবো, আবার আমি চাইলে চেক এইটা দিয়েও করতে পারতাম, এই যে চেক এখান থেকে দেখালাম, তো তা আমরা এক্সপেন্স দিয়ে একটা দিয়ে করতেছি, বাকিটা বুঝাই দিলাম, ওকে। এখানে কি হবে? মেট্রো ব্যাংক না, ব্যাংক অফ ইংল্যান্ড হবে, দিলাম। লোকেশন কি হবে? ইউকে, দিলাম। এখন আমার প্রোডাক্টের সার্ভিস কি কি আসতেছে? লাইফ সেভিং ইকুইপমেন্ট 12টা, কোয়ান্টিটি 12, ট্যাক্স 8%, রেট চলে আসছে, তার মানে 12টা 8%, ওকে। এখানে আসলাম, লাইফ সেভিং ইকুইপমেন্ট 12 পিস, ট্যাক্স 8%, ক্লাস, এগুলো আমি পরে করি, মার্কআপ বা সেলস এগুলো পরে করি, কারণ কাস্টমার অ্যাসাইন করলে মার্কআপ আসবে, ঠিক আছে। আচ্ছা এইখানে লাইফ সেভিং ইকুইপমেন্ট জাস্ট এটা অ্যাড করে দিই ক্লাসটা। এরপরে ইসিজি মেশিন 5, 0, আমরা অ্যাসাইন পরে করি, আগে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করে যাই। ইসিজি মেশিন, কোয়ান্টিটি 5, ট্যাক্স 0, নো ভ্যাট বা জিরো রেটেড ট্যাক্স, এই ইসিজি মেশিন অ্যাড করে দেব। এরপরে আছে কি?
সার্জিক্যাল ইকুইপমেন্ট 4টা, ট্যাক্স 8%। ইকুইপমেন্ট 4টা, ট্যাক্স 8%, 8 সার্জিক্যাল ইকুইপমেন্ট। ওকে, আরেকটা কি আছে? হ্যান্ড স্যানিটাইজার 3টা, ট্যাক্স 0, 3টা, সরি 3টা, ট্যাক্স 0 রেটেড ট্যাক্স। এখানেও হ্যান্ড স্যানিটাইজার। ওকে, দিলাম। এখন এই 4টা দিয়েছি, আমার এখানে কিন্তু কাস্টমার অ্যাসাইন করার জায়গা আসে নাই। আমার কোথা থেকে করতে হবে? এই যে কাস্টমার বা প্রজেক্ট। এখন ধরেন আমি এখান থেকে একটা কাস্টমার, যে এই যে 4টা প্রোডাক্ট আনছে, আমি আমার জন্য তো আনবো, ঠিক আছে, কিন্তু আমার জন্য আনার থেকে আমি মনে করেন ধরেন এই অর্ডারে যা দিয়েছি সব একজন কাস্টমারকে আমি অ্যাসাইন করে আনতেছি, ঠিক আছে, যে আমার কাছে প্রোডাক্ট আসার দরকার নেই, আপনি ওখান থেকে ওনাকে দিয়ে দেন এই সবগুলো সমপরিমাণ, ঠিক আছে। আমি এখান থেকে কি করতেছি দেখেন, এই যে কাস্টমারে গেছি, আমি চাচ্ছি 4টা প্রোডাক্টই, আমি যদি 4টা 4জনকে দিতে চাই তাও কিন্তু সম্ভব, যে 4টা 4জনকে আমি অ্যাসাইন করে দেবো, তাতেও সম্ভব। তাতে আমার আলাদা আলাদা অনেকগুলো মানে বিল জেনারেট হবে, মানে এক্সপেন্স জেনারেট হবে, ঠিক আছে। বিল না, এক্সপেন্স হবে, তার মানে এখান, সরি, ইনভয়েস হবে। কেন? এখানে তো আমি এক্সপেন্স রেকর্ড করতেছি আমার সাপ্লায়ারের সাথে, সেটা হচ্ছে এক্সপেন্স, কিন্তু যখন আমার এই কাস্টমার অ্যাসাইন করব, তাদের সাথে আবার আমার আলাদা ইনভয়েস রেকর্ড করতে হবে। সেলস রিসিভ, যে ধরেন তারা আমাকে নগদে দিচ্ছে না বাকিতে দিচ্ছে, সেটা তো না, আমি তো এই টাকা পেইড করতেছি আমি আমার পকেট থেকে, আমার সাপ্লায়ারের মাধ্যমে আমি কিনে আনতেছি, আমার সাপ্লায়ারের কাছ থেকে কিনে আনতেছি, আর পথে যে আমি অন্য জনের কাছে পাঠিয়ে দিচ্ছি আমার কাস্টমারের কাছে কাছে অ্যাসাইন করে, তার জন্য কিন্তু আলাদা আমার ইনভয়েস জেনারেট করতে হবে, তারপরে সেইটা তাদের কাছে ইনভয়েস জেনারেট করলে সেই টাকাটা তাদের কাছ থেকে আমার তুলতে হবে, ঠিক আছে। তাহলে আমি ধরেন এখানে আমি দিচ্ছি লিন্ডা হিক্স, ওনাকে আমি অ্যাড করলাম সবগুলোর জন্য, যে উনি আমার কাস্টমার, তাকে আমরা এখান থেকে অ্যাড করতেছি, যে এই 4টা প্রোডাক্ট তার কাছে যাক। একজনের কাছে দিলে 4টাও করতে পারবেন, সমস্যা নেই। এখন দেখেন এইখানে বিলাবল আছে, মার্কআপ আছে। এখন এই বিলাবল মার্কআপ এই বিষয়গুলো কেন, সেলস অ্যামাউন্ট কেন, এই যে যে এতক্ষণ যে এই ডাটা এবং এই ডাটা দেওয়া ছিল, এবার এর ব্যাখ্যাটা বুঝবেন। সেটা হচ্ছে আপনি কিনছেন ধরেন কত করে, এখানে কোন কোন রেটটা লেখা, এখানে লেখা আপনার সাপ্লায়ারের কাছ থেকে আপনি যেটা কিনছেন নগদ টাকা দিয়ে এক্সপেন্সের মাধ্যমে, এইটা হচ্ছে আপনার কেনা রেট। আর এখন আপনার কাস্টমারকে যে অ্যাসাইন করে দিয়েছেন, তার ইনভয়েসটা যে আপনি করবেন কোন আন্দাজে করবেন, আপনি ধরেন কিনছেন 640 টাকা, আপনি বিক্রি করেন কত? 880 টাকা। ধরেন আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে 640 টাকা এই প্রোডাক্টটা কেনেন, কিনে আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রি করেন 880 টাকা, সেখানে আপনার ক্যারিং কস্ট আছে, অন্যান্য আরো অনেক কস্ট আছে, তারপরে আপনার প্রফিট মার্জিনও আছে, সেই সবগুলো মিলে 880 টাকা। এখন 640 টাকা কিনলেন, সেই জিনিসটা ধরে সব যদি তাকে অ্যাসাইন করে দেন, এটা কি ভালো দেখায় বা ভালোভাবে হয়? ক্যালকুলেশনটা ভালো হয় না। সেক্ষেত্রে কি হবে, যে আমি আমার সাপ্লায়ারের কাছ থেকে কিনবো যে রেটে, সেই রেটের ইম্প্যাক্ট তো থাকবে, আমি আমার কাস্টমারকে যে অ্যাসাইন করব তার রেটটাও একই এক্সপেন্সে অ্যাড করব, বা অ্যাড হয়ে যাবে অটো ডাটাবেস থেকে। কিভাবে? আগে কি করবেন, করবেন বিলাবল টিকমার্ক দিবেন। দেখেন বিলাবলে টিকমার্ক দিলে আপনি সব চলে আসতেছে, সেলস অ্যামাউন্ট চলে আসতেছে, মার্কআপ চলে আসতেছে, এই দিলাম টিকমার্ক। এখন কি হচ্ছে, এই মার্কআপও বেড়ে যাচ্ছে, সেলস অ্যামাউন্ট। এখন মার্কআপ কি, যে আমার এই এই রেটের এই টাকার কত পার্সেন্ট মার্কআপ হচ্ছে, ঠিক আছে। আমার সেলস অ্যামাউন্টের থেকে ধরেন সেলস অ্যামাউন্টে আসে কত, 10,560, আর এখানে টাকা আসে 7,680, তাহলে আমার মার্কআপ কত, 37.50%। এটা কিন্তু অর্থ, মানে এর জন্য আলাদা কোনো সূত্র বা যুদ্ধ করার প্রয়োজন নাই। এনে লাগবে কি, আমার সেলস, যে কোনো প্রোডাক্টের সেলস রেট, আর মানে সেলস, আমি কত টাকায় সেলস করতেছি অর্থাৎ ক্রয় মূল্য, আর আমার বিক্রয় মূল্য, কত টাকা বিক্রয় করতেছি কত টাকা কিনতেছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিলে তার পার্সেন্টেজ সাথে এখানে মার্কআপ কিন্তু অটো হয়ে যায়, যে আমার যখন সেল করব সেটা আমি বিক্রয় করব কত করে, আর মানে সেলস রেট কত হবে আর পার্সেস রেট কত হবে, ঠিক আছে। ক্যালকুলেশন আছে এটার, কিন্তু কথা হচ্ছে যে এখানে কুইক বুকসে সেই ক্যালকুলেশনটা প্রয়োগ করার আপনার প্রয়োজন হবে না, যা সেলস রেট পার্সেস রেট দিলে এখানে কিন্তু মার্কআপ অটো হয়ে যাবে, কিন্তু বিলা বলে টিক মার্ক দিয়ে দিতে হবে, তাহলে মার্কআপ শো হবে। এখানে মার্কআপ আসবে কত পার্সেন্ট এবং সেলস অ্যামাউন্ট কত সেটাও আসবে, তার মানে একই একই এক্সপেন্সে পার্সেস অ্যামাউন্টও আছে, বা কস্ট, যেটা কস্ট সেটা আছে, আবার সেলস অ্যামাউন্টও আছে। এমটি বলতে সংক্ষেপে অ্যামাউন্ট বোঝাচ্ছে। ওকে, এখানেও টিক মার্ক দিয়ে দিব, এখানে ক্লিক করে এখানেও টিক মার্ক দিয়ে দিব, এখানে দিয়ে এটা। এখন দেখেন এক একটা প্রোডাক্টের
বা এক একটা স্টকের বা ইনভেন্টরির কি আলাদা, এক একটার মার্কআপ পার্সেন্ট আলাদা, কারণ এক একটার দামই সেরকম আর এক একটা প্রফিট মার্জিনও আলাদা আলাদা, সেজন্য প্রত্যেকটা আলাদা। কিন্তু এখানে টিকমার্ক না দিলে কিন্তু আলাদা ইনভয়েস জেনারেট করতে গেলে তখন আপনার ভোগান্তি হবে, বা সেই অ্যাকচুয়াল হিসাব আপনি পাবেনই না যদি এগুলো টিকমার্ক না দেন, মার্কআপ যদি না হয়। মার্কআপ সেট আপ করার সময় আমরা জিরো রাখছিলাম কেন, যেখানে যেটা প্রযোজ্য সেটা যেন হয়ে যায়। ওই যে কোথাও 20%, কোথাও 10%, বা সব জায়গায় যদি মার্কআপে যদি সেট আপ করার সময় 20% দিতাম, সব ক্ষেত্রে 20% প্রযোজ্য হয়ে যেত অটো। এই জন্য মার্কআপে কোনো পার্সেন্টেজ আমরা দিছিলাম না। কোথায়, এই গিয়ার আইকনে যে যখন এই যে সেল সেটিং করছিলাম সেখানে যে মার্কআপ আমরা দিই নাই। আবার একটু রিভিউ করে আসি, ঠিক আছে, সরি, এই যে মার্কআপ জিরো, এখানে যদি 20% দিতাম সব জায়গায় মার্কআপ 20% হয়ে যেত, ঠিক আছে। এবং বিলাবেল করবো কিনা, যে ট্র্যাক বিলাবল এক্সপেন্স এন্ড আইটেম অ্যাজ ইনকাম, বিলাবেল না করলে কিন্তু এটার ইম্প্যাক্ট পড়তো না। ওকে, এবং এটা এটা কি লিখছিলাম যে ইন এ সিঙ্গেল লাইন, সেই সিঙ্গেল লাইনেই কিন্তু আছে, প্রত্যেকটা সিঙ্গেল লাইনকে আলাদা আলাদা আমরা মার্কআপ করছি বা বিলাবেল করছি। ওকে, সব দিলাম, দিয়ে ডেট টেট সবকিছু দেওয়া আছে, চেক পেমেন্ট মেথড চেক দেওয়া আছে। ধরেন রেফারেন্স নাম্বার যদি চেক নাম্বার টাম্বার থাকে, যদি আপনাকে দেয় আপনার ক্লায়েন্ট, ঠিক আছে, তাহলে আপনি চেক নাম্বার দিয়ে দিলেন, ধরেন এটা উদাহরণ চেক, এটা দিয়ে দিলাম, দিয়ে সেভ এন্ড ক্লোজ করে ফেললাম, আর কোনো কাজ এখানে নাই। তাহলে কিভাবে কাস্টমার অ্যাসাইন করতে হয় সেটা দেখলেন, এবং পেমেন্ট চেক টেক সবকিছু দিয়ে ওভারঅল হয়ে গেল। এখন এইটার কিছু ইম্প্যাক্ট আছে। ইম্প্যাক্ট কি, ইনভয়েসে যান, এই যে সেলস এর এখানে যান, সেলস ট্রানজেকশনে যান, এখানে কিছু জেনারেট হয়ে যাবে ইনভয়েস। আচ্ছা, এখানে লাস্ট 12 মান্থ দেওয়া, এখানে ওয়ার্ল্ডের দেন, কোনগুলো বলেন তো, এই যে এই চারটা ট্রানজাকশন দেখেন, এগুলো দেখলে বুঝতে পারবেন যে বিলাবেল এক্সপেন্স চার্জ, বিলাবেল এক্সপেন্স চার্জ, বিলাবেল এক্সপেন্স চার্জ, বিলাবেল এক্সপেন্স চার্জ। এই কেবল যেখানে দেখছেন যে বিলাবেল এক্সপেন্স অ্যাজ এ ইনকাম ওইটা টিকমার্ক দিয়েছেন, এই সেইটা আছে, সবগুলোর ইম্প্যাক্ট আমরা দেখতেছি, ঠিক আছে। এখানে দেখেন লিন্ডা হিক্স কাস্টমার সেই একই, কিন্তু মেমোতে কি আছে, হ্যান্ড স্যানিটাইজার উইথ এত পার্সেন্ট মার্কআপ, সার্জিক্যাল ইকুইপমেন্ট উইথ এত পার্সেন্ট মার্কআপ, ঠিক আছে। এখন এটার কি করতে হবে, এটার মানে কি যথেষ্ট না, এখন এগুলোরে ইনভয়েসে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, ক্রিয়েট ইনভয়েস করতে হবে। ক্রিয়েট ইনভয়েসে যান, একটার পরে ক্লিক করেন, ওখানে চারটায় একই কাস্টমারকে দিলে হবে কি, একটাই ক্লিক করলে বাকিগুলো দেখেন এই যে নিচে চলে আসবে। এই যে যে ইনভয়েসটা দেখেন, একটু কেটে দেই, এই দেখেন, এই যে যে একটা কাস্টমারকে দিয়ে করছি বিদায় একটা ইনভয়েস ক্রিয়েট করার ক্ষেত্রে বাকি তিনটা অটো অ্যাডজাস্ট করার সুযোগ থাকবে। কিন্তু যদি চারটা কাস্টমারকে করতাম তাহলে আলাদা আলাদা চারটা ইনভয়েস আমার জেনারেট করতে হতো। এই জন্য আপনারা যদি চারজনকে দিতে চান দিতে পারেন, প্র্যাকটিস পারপাজে চারজন চার রকম দিয়ে করতে পারেন। ক্রিয়েট ইনভয়েসে যাব, যে আমরা এই দেখেন সাইডে যে সাজেস্টেড ট্রানজেকশন, তার মানে একটার সাথে আরেকটা কি কি আছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এইখানে দেখতেছি আমরা একটা ইনভয়েস আমরা ওপেন করছি, এই যে হ্যান্ড স্যানিটাইজারেরটা, এরপর একটা আছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, ইসিজি মেশিন, সার্জিক্যাল ইকুইপমেন্ট, দেখেন সবগুলো মার্কআপ নির্দিষ্ট পার্সেন্ট আছে। তাহলে আমরা কি করব, অ্যাড অলে ক্লিক করলে সবগুলো অ্যাড হয়ে যাবে, আবার একটা একটা করেও অ্যাড করতে পারি। ধরেন একটা অ্যাড করলাম এভাবে, দেখেন এখানে দুটো আছে ট্রানজেকশন, ইনভেন্টরি এত, এরপরে নিচেরটাই শুধু মার্কআপ এত পার্সেন্ট, ঠিক আছে, এরকম দেখাচ্ছে। আর হিডেন ব্র্যাকেটের দেওয়া, এটা মানে হিডেন না, ওটা দেখাচ্ছে যে একটু হাইড করে রাখা হয়েছে তাই। তাহলে একটা একটা করে অ্যাড দিলেন, যদি এখানে ধরেন আরো ট্রানজেকশন থাকতো তাহলে কি করতেন, অ্যাড অলে ক্লিক করতেন, দেখেন এই অটো সবগুলো চলে আসতো। এখানে প্রত্যেকটার জন্য দুটো দুটো কলাম হয়ে মানে দুটো দুটো র হয়ে গেছে, প্রথমটা এই র, পরেরটা আছে মার্কআপ লেখা আছে এবং অ্যামাউন্ট দেওয়া আছে, জিরো রেটেড ট্যাক্স দেওয়া আছে। সেটা বিষয় না, আমরা এটা দিলাম অ্যাড করে। এখন ধরেন ইনভয়েস আমরা কবে করব, সেল করছিলাম কবে, 31 ডিসেম্বর 2023 সালে। এখন আমরা ধরেন ইনভয়েস এইগুলো, এই যে কাস্টমার যাকে অ্যাসাইন করলাম, আপনার মনে হতে পারে যে এক্সপেন্সের থেকে ইনভয়েসে যাচ্ছে কিভাবে, আর ভাই এক্সপেন্স তো করছি আমি আমার সাপ্লায়ারের কাছ থেকে কিনছি নগদ টাকায়, সেটা এক্সপেন্স হয়েছে, কিন্তু সেটা নগদ টাকায় কিনে যে আমি কাস্টমারকে অ্যাসাইন করছি ওটা তো আমার বাকিতে হয়ে গেছে। আমার যদি এমন হতো যে না, এখান থেকে নগদে কিনছি ওখান থেকে নগদে পাচ্ছি, তাহলে তো আমরা সেলস রিসিভ করতাম, ঠিক আছে। কাজেই এই এই জন্য এক্সপেন্স, সরি ইনভয়েসটা এখানে আসছে। তাহলে আমরা এখানে কি করব, ইনভয়েস ডেটটা দিব, ধরেন 2024-এর, আমি ধরেন ওনাকে দিয়ে রাখছি, মানে আমার কাস্টমারকে সেল করে রাখছি, কিন্তু আমি ইনভয়েস করতেছি 5 তারিখে, সে 2024 সালে 5 তারিখে ইনভয়েস করতেছি। না, কিপ রেট, প্রাইস টাইস লয়ের দরকার নাই, দিলাম এই যে এখানে ডেট দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে 7 ক্লোজ করে দিলাম। ওকে, দিলে এখানে আমার আর কিচ্ছু দেওয়া লাগবে না, ঠিক আছে। এবার দেখেন এই যে সবগুলো কনভার্টেড হয়ে গেল, ঠিক আছে, কনভার্টেড। এখন আমরা মনে করেন এটা রিসিভ পেমেন্ট করতে পারি, ঠিক আছে।
কেবলমাত্র ইনভয়েস করলাম, এর আগে কিন্তু এগুলো নন পোস্টিং আইটেম ছিল। ইনভয়েস করার পর এখন মানে হিসাবে আমার ইম্প্যাক্ট পড়বে, কিন্তু এখনো টাকা পাইনি, ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে এখন আমার কাজ কি? এক্সপেন্স দেখলাম, বাল্ক বিল ইম্পোর্ট। বাল্ক বিল ইম্পোর্ট করতে গেলে আমার কি করতে হবে? এটা সহজে করা যাবে, ফাইল রেডি আছে। আমরা বিলে যাব, বিল বিল এক্সপেন্স এন্ড বিল। বিলসে যে এই যে বিলসে যাব, বিলসে যে এখান থেকে যেমনটা ইনভয়েস করছিলাম, ইনভয়েস দেখছেন বিদায় এখন আপনারা, আপনাদের টাইম লাগবে না কাজ করতে। এই যে পে বিল আছে, এখান থেকে ম্যানেজ রিকারিং বিল, রিকারিং বিলও করতে পারবেন। অ্যাড বিলে যে আপলোড ফ্রম কম্পিউটার, ক্রিয়েট বিল, ক্রিয়েট রিকারিং বিল, এখন কি করবেন? আপলোড কম্পিউটার। তার মানে বুঝতে পারতেছেন যে আপনার কোনটা এটা, এটা হচ্ছে বাল্ক ইম্পোর্টের যেটা, এখানে যে আমরা সেটা সাবমিট দিব, কিন্তু আগে আমাদের তো দেখতে হবে যে এই ফাইলটা কি। বাল্ক বিল ইম্পোর্টে যান, যে দেখবেন আলাদা আলাদা কলাম ওয়াইজ সাজানো আছে, বিল নাম্বার, সাপ্লায়ার, এগুলো সিএসভি ফাইল, এখানে কিন্তু আর এক্সেল চলবে না। বিল ডেট, ঠিক আছে, ডিউ ডেট, টার্ম, লোকেশন, মেমো, অ্যাকাউন্টস লাইন যেটা, ঠিক আছে, তারপরে লাইন অফ ডেসক্রিপশন, লাইন অ্যামাউন্ট, লাইন ট্যাক্স। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে যে এগুলো ইউএসডি, আচ্ছা এখানে ইউএসডি হবে না, জিবিপি হবে। আমি একটা ঠিক করে দিচ্ছি, জিবিপি। আচ্ছা এইটা তো ইউএসডি আছে, আপনারা একটু জিবিপি করে নিয়েন, একটা জিবিপি লিখে, জিবিপি লিখে বাকিগুলো একটু জিবিপি করে নিয়েন। এই দুটো করে এবার টান দিলে শেষ। এই এখন আমাদের কাজ হবে কি, আমরা একটা ফাইল এখান থেকে আপলোড করব, ঠিক আছে। তো ফাইল আপলোড এখান থেকে করতে পারবো না, এখান থেকে তো যে একভাবে দেখাচ্ছে, আমরা এক্সপেন্স এন্ড বিলে যাব, এক্সপেন্স ট্রানজেকশন এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন দেখেন নিউ ট্রানজেকশনের এই জায়গায় আমরা ইম্পোর্ট বিলে যাব, ওখান যা পাইছিলাম ওখান থেকেও পাইছিলাম সাবমিট করার, কিন্তু আমরা তো সেখান থেকে স্যাম্পল ফাইল পাইতাম না, ঠিক আছে। আর এখানে ইম্পোর্ট গাইডটা একটু পড়ে নিব, ওই ইনভয়েসের মতো কোথায় 100 কোথায় 1000 এগুলো কিছু দেওয়া থাকবে, একটু চোখ বুলাই নিব। কাজ তো আমরা প্র্যাকটিক্যালি করব, তারপরে একটু জানার দরকার আছে যে এগুলো বলতেছে, এগুলো হচ্ছে আপনার ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো স্টার মার্ক করা থাকে, এগুলো লাগবেই। আর দিন শেষে আপনাকে সাজেশন কি, bill can be imported with multiple line items or as a total value for each bill, ঠিক আছে। মাল্টিপল লাইনেও লাগবে, মানে যাবে, সিঙ্গেল লাইনেও যাবে, ঠিক আছে, অ্যাড করা যাবে আইটেমগুলো। আর মাল্টি কারেন্সি ইজ সাপোর্টেড, বিলে মাল্টি কারেন্সি সাপোর্টেড, তাই বলছে যে এক এক কারেন্সি হলেও সমস্যা নাই। ইউর ভ্যাট কোডস আর ম্যাপড, মানে ভ্যাট কোডটা ম্যাপ করা হবে, সো ইউ ডোন্ট নিড টু চেঞ্জ দেম টু কুইক বুকস অনলাইন ভ্যাট কোড ফরম্যাট বিফোর ইম্পোর্টিং। মানে আপনার যদি মনে হয় যে না কুইক বুকসের ভ্যাট কোডের সাথে মেশে কিনা, তার জন্য আপনার আগের থেকে চেঞ্জ করার দরকার নেই, ওটা আপনার টাইম ম্যাচিং করে নিবে, তাই বলতেছে, ঠিক আছে। আর এখানে আপনার সাজেশনে খুব বেশি কোনো কিছু বলা নাই যে এই কয়টা যাবে এই কয়টা যাবে না, ঠিক আছে। তবে মোটামুটি ওই ওই স্ট্যান্ডার্ড, যে 100 সংখ্যায় 100 আর রতে 1000, এটা তার একটা স্ট্যান্ডার্ড বলে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তা সেটা আমরা দেখলাম, দেখে টেকে এই যে দেখেন, এই যে we recommended that more than 100 bill are imported, ঠিক আছে, no more than, sorry, that no more than 100 bill are imported at one time, মানে ওরা রিকমেন্ড করে 100 বিলের উপরে একসাথে ইম্পোর্ট করেন না, কিন্তু বলে না যে এটা করা যায় না, তা বলে না, ওরা রিকমেন্ড করে, মানে এট এ টাইমে খুব বেশি লোড টোড নেওয়ার প্যারা না নিয়ে আপনি রিল্যাক্সে করেন, 100 100 করে করেন। 100 বিল মানে তো 100 র না, হ্যাঁ 100 লাইন না, সেই জন্য ওরা বলে যে একটু কম কম করে 100 করে করেন। আচ্ছা এখানে আমরা কি করব, এই সব টান দিয়ে ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে তারপর আমাদের যুদ্ধ শুরু করব। ওকে, এখন দেখেন আমার যদি আগে সব ঠিক থাকে তাহলে আগের ফাইলেও কাজ হবে। বিল নাম্বার, সাপ্লায়ার, বিল ডেট, ডিউ ডেট, টার্ম, লোকেশন, মেমো, অ্যাকাউন্ট টাইটেল, লাইন ডেসক্রিপশন, লাইন অ্যামাউন্ট, লাইন ট্যাক্স কোড, লাইন অ্যামাউন্ট গেল। আচ্ছা তাহলে আমি আমার শিটের থেকে কি করব, এই এখান থেকে টান দিয়ে এখান থেকে আমি কপি করে নিয়ে আসবো, কিন্তু হ্যাঁ ডেট, ঠিক আছে আমার সমস্যা নেই, ডেট ফরম্যাট আমি যা দিই সেটা লাস্টে সিলেক্ট করে দিলে হবে, যে আগে মান্থ দিব না ডেট দিব, কিভাবে কি দিব সেটা দিলে। আগে মাস দেওয়া আছে, ঠিক আছে সমস্যা নেই, ডিউ ডেটও দেওয়া আছে, টার্ম দেওয়া আছে, লোকেশন ইউকে, অ্যাকাউন্ট সব দেওয়া আছে, সাপ্লায়ার, বিল ডেট, লোকেশন, ডিউ ডেট, লাইন অ্যামাউন্ট দেওয়া আছে, লাইন ডেসক্রিপশন দেওয়া আছে, লাইন ট্যাক্স কোড, লাইন অ্যামাউন্ট, ট্যাক্স অ্যামাউন্ট, জিবিপি, ওকে দিলাম, দিয়ে সেভ হয়ে গেল। সেভ হয়ে গেলে এইটা কই, আমার স্যাম্পল ফাইলটা কোথায়, আমার ডাউনলোডে নিয়ে আসছি তাই না, এই যে স্যাম্পল ফাইল, ডাউনলোডে যাব, এই স্যাম্পল ফাইলটাকে আমি কাট করব, কাট করে কোথায় নিয়ে যাব, এটাকে কপি করে নিব না কিন্তু,
কাট করে নিয়ে যাব এইখানে, এইখানে পেস্ট করে দিব, দিলে এই যে চলে গেল। এখন আমি আরেকবার ওপেন করে একটু দেখে নিচ্ছি যে আমি যা যা দিয়েছি সবকিছু অ্যাড হয়েছে কিনা। ওয়েট, হ্যাঁ অ্যাড হয়েছে, তাহলে আমি এটা কেটে দিব, কেটে দিয়ে আচ্ছা আগের ফাইলটাও কেটে দিই। ওকে, এইখানে আমি এটাকে রিনেম করব যে বাল্ক বিল ইম্পোর্ট ইউকে, ইউকে ক্লায়েন্ট দিলাম। এটা আমি নাম লিখলাম, যাতে নাম লিখে আমার স্ক্রিনে রাখলাম, যাতে এখানে সুন্দর করে আপলোড করতে পারি। এবং এখানেও দেখেন বলছে যে 1000 এর বেশি আপনি একসাথে সিএসভি ফাইলে দিবেন না। ওইখানে বলছে 100 বিল সংখ্যা 100, আর এখানে সংখ্যা 100 মানে 1000। এবং এখানেও দেখেন ওই যে মনে আছে যে ইনভয়েস অ্যাড করার সময় টিকমার্ক দিতে হয়েছিল, এটাও তাই, যে কোনো সাপ্লায়ার যদি এমন কেউ থাকে, এখানে আর প্রোডাক্ট বলে নাই, শুধু সাপ্লায়ার বলছে বা কন্টাক্ট। ঠিক আছে, যে তাহলে যে কোনো সাপ্লায়ার যদি আপনার এমন থাকে যে ইতোপূর্বে থেকে এখানে অ্যাড করা ছিল না, তাকে অ্যাড করেন, তাই বলতে চাচ্ছে। আচ্ছা, তো আমরা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে কোথায় যাব, এখানে এটা তো আমাদের ফোল্ডারে আছে, কিন্তু আমরা যাব ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে যে এই যে বাল্ক বিল ইম্পোর্ট, যে ওপেন করে দিলাম, দিয়ে আমি এখানে টিকমার্ক দিচ্ছি না, না দিয়ে নেক্সট করলাম। নেক্সট করে কি বলতেছে, বিল ডেট, আমাদের ডেট ফরম্যাট কি দেওয়া আছে, আমাদের মান্থ ডেট ইয়ার দেওয়া আছে, এবার এটা আমরা মান্থ ডেট ইয়ার দেবো। ঠিক আছে, এখন দেখেন মান্থ ডেট ইয়ারের কিন্তু ফরম্যাট আছে, কোনোটাই আছে দেখা যাচ্ছে যে মানে অবলিক দেওয়া আছে, আবার মানে এই ফরম্যাট গুলো চেক করবেন। ঠিক আছে, তো আমাদের এইটা, ঠিক আছে, আমাদের এইটা, এই দেখেন এই, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এখানে লাইন অ্যামাউন্ট, এটা কি ট্যাক্স সহ না ট্যাক্স বাদে, আমরা এটা দিলাম। ঠিক আছে, এক্সক্লুসিভ অফ ট্যাক্স, ইনক্লুড দিলাম না, ইনক্লুসিভ বলতে ইনক্লুড ইয়ে করা। ঠিক আছে, আমরা আলাদা দিলাম না, যে ট্যাক্স আলাদা, দিয়ে নেক্সট করলাম। দিয়ে এবার 10% আর কি, কোনটা কি আছে এখন, এই সেলস এর ক্ষেত্রে একরকম ছিল, আর পার্সেসে কি, পার্সেসে 10% মানে স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। ঠিক আছে, আর এখানে 15% মানে, দাঁড়ান আরেকবার দেখা লাগতে পারে, অ্যাড তো করলাম কয়দিন আগে। আচ্ছা এখানে যাই, ট্যাক্সে যাব, মানে সঠিকভাবে দেখে নিতে হবে। ভ্যাটে গেলাম, ওভারভিউতে যাচ্ছি, রেটে যাব, রেটে গেলে বুঝতে পারবো পার্সেসে কি দেখি আছে না আছে। আচ্ছা ওখান থেকে আমরা তো এইখান থেকে যাইতে পারি, আমার ডাটাবেজ আছে এখানে ডেস্কটপে, এখানে ডাটাবেজ আছে ফোল্ডারে, এখান থেকে ট্যাক্সের ক্লাসটা ছিল কবে জানো, 2 নম্বর, এই যে ট্যাক্স রেট। আচ্ছা পার্সেসে এখান থেকে দিয়ে নিচ্ছি, পার্সেসের ক্ষেত্রে 10% আর 15% ভিডিএস ট্যাক্স আর স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স। ওকে, তাহলে আমি এখান থেকে ওই দুটো অ্যাড করে দিব। এখানে 10% দিয়েছি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ভিডিএস, ভিডিএস ট্যাক্স। ওকে দিলাম, নেক্সট। নেক্সট দিলে বলছে দেখেন এই যে 6004 ইন্স্যুরেন্স জেনারেল, এইটা কি, এইটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। এটা বলছে যে এখানে কি, দিস লাইন অ্যামাউন্ট ডাজন্ট এক্সিস্ট কুইক বুকস, গো ব্যাক টু সিএসবি এন্ড ম্যাপ ইস লাইন অ্যামাউন্ট নেম উইথ। আচ্ছা 6004 কি হয়েছে, ইন্স্যুরেন্স জেনারেল, আমি এই চার্ট অফ অ্যাকাউন্টের আমার নাম্বার হয়তো আমার এখানে ভুল আছে। কোথায় ভুল আছে, হয় আমার কুইক বুকস অ্যাকাউন্টে, না হলে আমার শিটে, অর্থাৎ সিএসবি ফাইলে। তাহলে আগে আমি কুইক বুকসের চার্ট অফ অ্যাকাউন্টে ওটা চার্জ মানে সার্চ দিয়ে দেখবো। চার্ট অফ অ্যাকাউন্টে গেলাম, যে আমি সার্চ দিব, এই ইন্স্যুরেন্স জেনারেল লিখে সার্চ দিই, আগে 6004 কেটে দিই আগে, ইন্স্যুরেন্স জেনারেল চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা এবং এটার নাম্বার কত আছে। এই দেখেন 7004, দেখছেন এখানে দেওয়া আছে চার্ট অফ অ্যাকাউন্টে 7004, আর আমার সিএসবি ফাইলে আছে 6004। তাহলে আমার ওই ফাইলটাই আমি নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমি এখানে কি করব, এটার আমি এডিট করব, দেখি 6004 বানানো যায় কি না। মনে হয় যাবে না, কারণ 7 দিয়ে তো, আচ্ছা দেখি আগে 6004 দিলাম, দিয়ে সেভ। হ্যাঁ, আমি কি 7 দিলাম না 6 দিলাম, কি হলো ব্যাপারটা, এডিটে যাব, হ্যাঁ 6004, ওকে সেভ হয়েছে। এবার দেখেন এই সেম ফাইল আবার আমরা দেব, এবার কিন্তু নিয়ে নিবে। এই যে প্রিভিয়াস যাব, প্রিভিয়াস যাব। আচ্ছা আমরা যে আপডেট করছি তার জন্য একটা রিলোড এখানে ও পাবে, কারণ আমরা আরেক ট্যাবে হচ্ছে এই যে ইয়ে করছি, সেটা এখানে আপডেট হয়নি, রিলোড দিলে আপডেট হয়ে যাবে। এই এবার আবার সেই ব্রাউজ ক্লিক করব, এই আবার ইনসার্ট করে দিব, নেক্সট, এখান থেকে ডেট দিব, ডেট, ডেট মান্থ ইয়ার না, মান্থ ডেট ইয়ার, এখান থেকে দিব এক্সক্লুসিভ অফ ট্যাক্স, নেক্সট, এখানে দিব স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স, স্ট্যান্ডার্ড রেটেড ট্যাক্স আর ভিডিএস। ওকে নেক্সট, এবার দেখেন সব নিয়ে নিয়েছে, তার মানে 9টা বিল, কিন্তু ট্রানজাকশন কিন্তু ওখানে অনেক, 9টা বিল, ঠিক আছে সেটা নিয়ে নিয়েছে।
স্টার্ট ইম্পোর্ট, তার মানে আপনার বিল সংখ্যা 100 পর্যন্ত দেন। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে 300 বিল হয়ে গেছে, কিন্তু আমার র হয়েছে 600 বা 700। সেক্ষেত্রে আপনি 300 একসাথে ট্রাই করবেন, কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু আমি বলবো ওরা যেটা বলছে সেটা মেনে নিয়ে সবসময় করবেন। 100 বিল বা 100 ইনভয়েস একবারে মানে হিউজ ট্রানজেকশন, কম বেশি বেশ ট্রানজেকশন। তা এটা আপনি একবার একবারে করেন, বাকিগুলো এর পরে ওই একই শিট রেডি করে পরের গুলো করে ফেলেন, সমস্যা নেই। আচ্ছা, স্টার্ট ইম্পোর্টে ক্লিক করে দিলাম, এখানে একটু রিলোড নিয়ে নিয়ে নিল। এই শেষ বলছে যে 9টার ভিতর 9টা ক্লিয়ার, ওকে। এখন আমাদের কি আছে, রেকর্ড বাই চেক, ওই চেকের মাধ্যমে আমরা একটা ট্রানজাকশন এন্ট্রি করবো। আর ক্রেডিট কার্ড, ক্রেডিট অল্প টাইম, ওখানে বেশি টাইম লাগবে না। আমরা ডিরেক্ট চেকে চলে যাচ্ছি, চেক 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 চেক। ও আমাদের তো সেই ডাটাবেজ আবার ওপেন করতে হবে। এই যে এখানে 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 এটা না, 6 নম্বর ক্লাসে পারচেজ অর্ডার বিল, এটা এখানে চেক নামে একটা আছে দেখেন কলাম। আচ্ছা, এটা আগেরটা আমরা ডিলিট, মানে ডিলিট না, এখানে কেটে দেই। এক্সেল ফাইল যেটা, এই যে বাল্ক বিল ইম্পোর্ট যেটা, কেটে দিলাম। এইখানে দেখেন এই যে চেক নামে একটা ট্রানজেকশন আছে, যে চেক দিয়ে কিভাবে করতে হয় সেটা আপনাদের বলে দিয়েছি, কিন্তু তারপরও চেকে কিভাবে করব, ঠিক আছে, একটু দেখাই দিই। এই যে এইটা এখানে এই যে এনার সাথে ধরেন, এই যে এই একজন আমাদের সাপ্লাইয়ার, যার কাছ থেকে আমি ধরেন ডিরেক্ট চেক হচ্ছে আমার পেমেন্ট গেটওয়ে, চেকের মাধ্যমে আমি কোনো কিছু কিনতেছি। তা কিনতে গেলে ওনাকে যেই আমি দিয়েছি এখানে, সেখানে ওনার সাথে প্রিভিয়াস কোনো ট্রানজেকশন বাকি আছে। তা আমার ওটা দেখার দরকার না, যদি ক্লায়েন্ট বলে যে এটা অ্যাড করেন, এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করেন, তাহলে করবো, না হলে করবো না, এটা আমি কেটে দিব, যে ওনার সাথে বাকি নগদ যা থাকুক, এই ট্রানজেকশনটা সম্পূর্ণ স্বতন্ত্র, সেভাবে আমি দিব না। 3 জানুয়ারি 2024 লাইফ সেভিং ইকুইপমেন্ট, 3 জানুয়ারি 2024 এটা। আর এটা হবে লাইফ সেভিং ইকুইপমেন্ট। ক্যাটাগরি ডিটেলসে আসছে, আমরা কিন্তু ক্যাটাগরি ডিটেলসে না, আমার আইটেম ডিটেলস ওপেন করব। দিলাম লাইফ সেভিং ইকুইপমেন্ট, দিলাম কোয়ান্টিটি কত জানো, আবার দেখে আসি, 4টা, ট্যাক্স 8%, 4টা ট্যাক্স 8% দিলাম। আর এখানে দিলাম লাইফ সেভিং ইকুইপমেন্টটা অ্যাটাচড করে, ওকে। সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3 পিস, 0। সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 3টা, আর এখানে আছে 0 রেটেড ট্যাক্স, এখানেও সার্জিক্যাল ইকুইপমেন্ট দিলাম। দিয়ে আমার এটা আর কোনো কিছু বাকি নাই। এবার পেমেন্ট গেটওয়েটা একটু চেক করে যাই, ব্যাংক অফ ইংল্যান্ড চেক, এই যে এখানে, ওটা তো চেক, তো চেকই, তার মানে এখানে আর কোনো কিছু চেক টেক উল্লেখ করা নেই, এই যে ব্যাংক অফ ইংল্যান্ড আছে কিনা, আছে, দিলাম, দিয়ে 7 ক্লোজ, শেষ। এখন আর কি আছে আমাদের, আরেকটা কি বাকি আছে জানো, এই যে ক্রেডিট কার্ড, ক্রেডিট। ও ক্রেডিট কার্ড, ক্রেডিট বলতে এই যে চেক পেমেন্ট মেথড তো দেখলেন, আর ক্রেডিট কার্ড, ক্রেডিটটা কি, এই যে এখানে একটা টুলস আছে, একটা ইউনিক টুলস। ওই দুটো তো দেখলাম যে কিভাবে এক্সপেন্সের রেকর্ড করব, কিভাবে চেক এক্সপেন্স কোনটার কি হবে, আবার বাকিতে হলে বিলের মাধ্যমে রেকর্ড করব, ঠিক আছে। কিন্তু সাপ্লায়ার ক্রেডিটও বুঝলাম, যে সাপ্লায়ার ক্রেডিট কি, আমি যদি বাকিতে কোনো কিছু কিনি সেটা যদি রিটার্ন করি সেক্ষেত্রে। কিন্তু যদি ধরেন কোনো প্রোডাক্ট আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনেছেন, সেই প্রোডাক্টটা কোনো একটা ভাঙা বা ফাটা পেয়েছেন, বা যে কোনো রকম প্রবলেম আছে, সাপোজ সাপ্লায়ারের কাছ থেকে আপনি 10,000 টাকার প্রোডাক্ট কিনলেন, কিনে দেখলেন তার ভিতরে 2,000 টাকার একটা বা দুইটা প্রোডাক্ট ভেঙে গেছে বা ফেটে গেছে আসতে আসতে, তখন তো আপনি ফেরত দেন। এখন ওই 10,000 টাকা দিয়ে কিনছিলেন, ধরেন ওটা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছিলেন, ওটাও নগদ টাকা সামিল, কিন্তু আপনি পেমেন্ট করছিলেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। এখন ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছেন, সেই প্রোডাক্ট রিটার্ন করতে গেলে কিভাবে করতে হবে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড, ক্রেডিট। আর বাকিতে কিনেছেন সেইটা মানে রিটার্ন করতে গেলে সাপ্লায়ার ক্রেডিট। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে সেইটা যদি রেকর্ড করতে যান, সেটা ক্রেডিট কার্ড, ক্রেডিটের মাধ্যমে করতে হবে। তার মানে আমার এখন কি করা লাগবে, ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি কিনেছি, আগে তো সেটা রেকর্ড করতে হবে। এই যে ধরেন আমার একজন সাপ্লায়ার, ওনার কাছ থেকে আমি এই প্রোডাক্টগুলো কিনেছি ক্রেডিট কার্ডের মাধ্যমে, আমি পেমেন্ট করছি, ডিরেক্ট পেমেন্ট করে দিয়েছি ক্রেডিট কার্ড দিয়ে। এরপরে যখন আমি রিটার্ন করব বা রিফান্ড করতে, মানে আমাকে সে রিফান্ড করবে, সেইটা আমি সেই রিকোয়েস্ট রাখবো বা ক্রেডিট কার্ড ক্রেডিট করব, তারপর আবার সেইটা আমি কিন্তু এখান থেকে করব। তার মানে তার আগে আমাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আগে রেকর্ড করে নিতে হবে একটা ট্রানজেকশন। তা আমি যাব, ধরেন আমি কিভাবে এটা রেকর্ড করব বলেন, এটা কিন্তু এক্সপেন্সের মাধ্যমে রেকর্ড করব। কেন, আমার তো বিলের মাধ্যমে তো মানে বাকিতে কেনা, আর এক্সপেন্সে মানে আমার এইখানে পেমেন্ট গেটওয়ে দেখেন সব আছে। আমি ক্রেডিট কার্ডে কিনি, ডিরেক্ট ডেবিট অর্থাৎ সরাসরি ব্যাংকে টাকা পাঠাই, চেকে কিনি, আর ক্যাশে কিনি বা বিকাশে কিনি।
ঠিক আছে। আমার এখানে আগে দিতে হবে মেকিডুরান, আমার সাপ্লায়ার যার কাছ থেকে কিনেছি। পেমেন্ট অ্যাকাউন্ট কি দিবেন, এইখানে চেঞ্জ হবে আর এখানে হবে, আগে হবে পেমেন্ট মেথড হবে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড। আর এখানে কি হবে, আপনার এখানে দেখেন দুটো ক্রেডিট কার্ড ছিল ডাটাবেজে, একটা হচ্ছে আরবিসি ভিসা, ভিসা কার্ড, ওকে, ক্রেডিট কার্ড। এখান থেকে আরবিসি ভিসা গোল্ড কার্ড, ওকে দিলেন, সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে তাহলে ক্রেডিট কার্ড এখানেও দিতে হলো পেমেন্ট অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টের যেটা, যেটার সাথে অ্যাডজাস্টমেন্ট হবে, আর পেমেন্ট মেথড ক্রেডিট কার্ড আপনি এখানে দিয়ে দিলেন। লোকেশন ইউকে, সব ঠিক আছে। এবার আমার কি করতে হবে, এনার সাথে যত ট্রানজেকশন আছে সেটা কাটা, এখন আমার এই প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। আগে কিনে কিনে নিতে হবে জানুয়ারি 1 তারিখ 2024, কেনাটা দেখাতে হবে, তবেই না ব্যাগ দেখাতে পারবেন। জানুয়ারি 1 2024 এখানে দিব সার্জিক্যাল ইকুইপমেন্ট, কোয়ান্টিটি কত আছে, সার্জিক্যাল ইকুইপমেন্ট দুইটা 10%, দুইটা দুইটা এখানে হচ্ছে 10%, 10, এখানেও তাই সার্জিক্যাল, আমাদের হয়ে যাবে আর 2 মিনিটেরও লাগবে না সার্জিক্যাল ইকুইপমেন্ট, ওকে। এরপরে আছে কি, লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 5, ট্যাক্স 8%, লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 5, ট্যাক্স 8, দেখলাম কিনা দেখি, হ্যাঁ ট্যাক্স 8%। আর হচ্ছে ক্লাস লাইফ সেভিং ইকুইপমেন্ট ক্লাস এটা। আর এখানে কি হবে, হ্যান্ড স্যানিটাইজার কোয়ান্টিটি 10, ট্যাক্স 10%, হ্যান্ড স্যানিটাইজার কোয়ান্টিটি 10%, কোয়ান্টিটি 10, ট্যাক্স, ট্যাক্সও কি 10%, দেখি, হ্যাঁ কোয়ান্টিটিও 10, ট্যাক্সও 10%, ওকে। সবকিছু দিলাম, পেমেন্ট গেটওয়ে ক্রেডিট কার্ড দিয়েছি, আরবিসি ভিসা গোল্ড সবই দিয়েছি। আবার চেক করব, ডেটটা চেক করব, পেমেন্ট অ্যাকাউন্ট চেক করব, ক্রেডিট কার্ড দিয়েছি কিনা গেটওয়ে সেটা চেক করলাম, সব চেক করে প্রোডাক্ট দিলাম, এটা সার্ভিসের এরিয়া দিই নাই, হ্যান্ড স্যানিটাইজার ক্লাস দিই নাই, ওকে সব দিয়ে দিলাম। দিয়ে এখন আমার কিছু দেওয়ার মতো নাই, 7 ক্লোজ। এটা আমার অলরেডি আমার ক্রেডিট কার্ড দিয়ে কিনেছি, আমার যে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি ব্যাক করব, ক্রেডিট কার্ড দিয়ে তো না কিনলে তো আমি ক্রেডিট এই টুলসের ইউজ করতে পারবো না। তো আমি কিনলাম, কেনার পরে এবার এসে আজকে আমি কুইক ক্রিয়েট থেকে ক্রেডিট কার্ড ক্রেডিটে ক্লিক করলাম। এইবার কাকে পে করবেন, ওই যে সেই পেই, এখানে সিলেক্ট করেন, মেকি ডুরানকে কপি করে নিয়ে আসলাম, ক্লিক করলাম কিন্তু ক্রেডিট কার্ড ক্রেডিট এই টুলসটার মাধ্যমে, ঠিক আছে, ওই টুলসে ক্লিক করেই কিন্তু ওখানে এটা রেকর্ড করবো, এই ক্রেডিট কার্ড ক্রেডিটে ক্লিক করছি। আর যেহেতু আগের ট্রানজাকশন, সেই জন্য যার সাথে ট্রানজাকশনটা ছিল সেই সাপ্লায়ারকে সার্চ করবো, এখান থেকে সার্চ করলে চলে আসবে, এই যে চলে আসলো। এখন পেমেন্ট ডেট এখানে কি হবে, এই যে যেদিন আমি ব্যাক করতেছি আর কি, পেমেন্ট তো আমি করছি 1 তারিখে, আর ব্যাক করতেছি কবে, জানুয়ারি 5 তারিখে, যে আমার কাছে আসছে 1 তারিখে উনি পাঠাইছে, সেখান থেকে আমার এখানে আসছে, আসলে আমি দেখছি চেক করছি তারপরে পাঠাইছি 5 জানুয়ারি 2024। এটা কি, হ্যান্ড স্যানিটাইজার দুইটা, দুইটা ধরেন ভেঙে গেছে বা ফেটে গেছে, তাহলে 5 জানুয়ারি 2024 ডেটটা দিব, ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট, 5 জানুয়ারি 2024। রেফারেন্স দিতে পারেন, এখানে তো রেফারেন্স লেখা নাই, ওইখানে যে ট্রানজাকশনটা ছিল সেই ট্রানজাকশন আইডি বা রেফারেন্স, ইনভয়েস, সরি ইনভয়েস বলতেছি, আপনি যে কিনেছিলেন ক্রেডিট কার্ডের মাধ্যমে সেটা তো একটা রিসিপ্ট পেয়েছিলেন, সেই রিসিপ্টে যদি কোনো রেফারেন্স নাম্বার থাকে সেটা আপনি এখানে দিলেন, যে ওই রিসিপ্ট নাম্বার এত, সেটা রেফারেন্সে দিতে হবে, লোকেশন ইউকে, ঠিক আছে। এইবার আমি কি করব, এইখানে প্রোডাক্ট দিব, হ্যান্ড স্যানিটাইজার কোয়ান্টিটি কয়টা, দুইটা, এবং ট্যাক্স অবশ্যই দিব, ট্যাক্স এখানে দেওয়া নাই, এখানে আমার ট্যাক্স উল্লেখ করে দিতে হবে, এই যে ট্যাক্স 10% ট্যাক্স ছিল, ওকে। এখানে না দেওয়া থাকলেও কিন্তু আমার মনে করে দিতে হবে, রেফারেন্স দেখতে হবে যে কোন ট্রানজাকশনের আলোকে এটা, সেভাবে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স 10%, ওকে। প্লাসটাও দিব যাতে করে আমার রিপোর্টে সেটা হিট করে, ঠিক আছে, এবং এই হ্যান্ড স্যানিটাইজার সাথে অ্যাডজাস্টমেন্টও হয় পরে, যাতে যে রিপোর্ট দেখতে পারি, ওকে। এটা দিলাম, দিয়ে সবকিছু ঠিকঠাক আছে, এই দুটো মাইনাস হয়ে অ্যাডজাস্ট হয়ে ট্যাক্স ট্যাক্স সব অ্যাডজাস্ট হয়ে সেভ হয়ে যাবে, 7 ক্লোজ করলাম, ক্রেডিট কার্ড ক্রেডিট সেভ হয়ে গেল। কোথায় যে দেখতে পাবো এগুলোরে, অল, অল অ্যাপের এখানে এক্সপেন্স বিলে এসে আমি এক্সপেন্স ট্রানজাকশন এসে সবকিছু দেখতে পারবো, এখানে অল লিস্টে দেখেন কত ট্রানজাকশন, সব কিন্তু আজকে করলাম, এই এই ক্লাসেই করলাম, অনেক ট্রানজাকশন, ওকে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, সাপ্লাই